আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটির কালকে প্রথম সিজন আপলোড করা হয়েছিল। আজকে প্রথমটা এবং শেষ সহ একসাথে পুরোটাই দেওয়া হলো। সকালে ঘুমিয়েছি, হঠাৎ মনে হলো কে যেন আমার গায়ে পানি ঢেলে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে পড়ে গেলাম। সামনে তাকাতেই দেখি আমার মা দাঁড়িয়েছে রক্তিম চোখে। আমি তো ভয় শেষ। এবার মা বলতে শুরু করলো, কি রে নবাবের বাচ্চা, এখনো পড়ে পড়ে ঘুমাস? কত বেলা হলো দেখেছিস? বাড়ির কাজ করবে কে? মা, শরীর খুব খারাপ, তাই আজ কাজ করতে পারবো না। এটা বলার পর্বেই মা যা করলো তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা তার হাতে থাকা বালতি ধরে আমার গায়ে মারলো। সঙ্গে সঙ্গে ঠোঁটে লেগে রক্ত বেরোতে লাগলো। আর আমি মাথা নিচু করে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। তারপর মা বলল, তাড়াতাড়ি নিচে আয়, না হলে মার একটাও নিচে পড়বে না। বলেই চলে গেল। এখন আপনাদের জানতে ইচ্ছে করছে না কেন এমন করলো, তাই না? তাহলে চলেন, আগে আমরা পরিচিত হইনি। আমি রাইমান আদ্রিয়ান স্পর্শ। এবার এসএসসি দিলাম। বাবা আয়াত চৌধুরী, মা সালেহা চৌধুরী। বাবা একজন টপ বিজনেসম্যান আর মা গৃহিণী। আমরা দুই ভাই এক বোন। আর ভাই আব্বুর ব্যবসা দেখে। আর ভাইয়ের নাম আদ্র চৌধুরী। আর বোনের নাম আরিহা চৌধুরী, সে এবার 8-এ পড়ে। আব্বুর দুই ভাই এবং দুই বোন। চাচু পুলিশ কমিশনার, নাম হাফিজ চৌধুরী, এবং চাচি গৃহিণী, নাম আমেনা খাতুন। তাদের এক মেয়ে, সে এবার ক্লাস 2-তে পড়ে, তার নাম রিয়া। আর দাদু একজন অবসরপ্রাপ্ত কর্নেল সেনাবাহিনী, নাম আলতাফ চৌধুরী। আর দাদি একজন গৃহিণী, তার নাম আলিফা বেগম। এবার পরিচয় পর্ব শেষ হলে গল্পে আসি। পরিবারের সবাই অবহেলা করে, এমনকি দাদু। আর ভালোবাসে আমার চাচি আম্মু আর তার মেয়ে। এখন আপনাদের জানতে ইচ্ছে করছে না যে কেন তারা আমাকে অবহেলা করে? গল্পের সাথেই থাকুন, সবই জানতে পারবেন। আমি নিচে এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। আমার ইচ্ছে হয় তাদের সাথে আড্ডা দিতে, সবার কপালে সব থাকে না। তারপর রান্নাঘরে যেয়ে সবার নাস্তা তৈরি করলাম। হো, আপনাদের তো বলাই হয়নি যে আমি বাড়ির সব কাজ করি। তাহলে গল্পে ফিরি। তারপর তার টেবিলে সাজিয়ে রাখি। তারা সবাই খেয়ে যার যার কাজে চলে গেল। আমার জন্য কোনো খাবারই ছিল না। কি আর করার, সব কাজ করে ঘরে আসলাম মাত্র। আসলে বাড়িতে কাজের লোক থাকা সত্ত্বেও আমার কাজ করতে হয়। সবই কপাল। যাই হোক, গল্পে আসি। যখন রুমে আসি তখনই আমার চাচি খাবারের প্লেট নিয়ে ঘরে আসে এবং আমাকে বলে, খাবারটা খেয়ে নে আব্বু। না চাচি, তুমি নিয়ে যাও, আমার খিদে নেই। আবার চাচা দেখলে সমস্যা হবে। তুই তাড়াতাড়ি খা, খাবারটা আমি না হয় খেয়ে আনছি। চাচি আম্মু, তুমি এটা কেন করতে গেলে? কারণ তুই আমার ছেলে তাই। চাচির কথা শুনে চোখে পানি এসে গেল। নিজের মা আজ পর্যন্ত খবর নিল না, সেখানে চাচিকে না ভাবতেই চোখের পানি জমতে শুরু করলো। নে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। দাও। কাল তোর আব্বুর বন্ধুর মেয়ে আসছে। আপনারা ভাবছেন তার কথা শুনে আমার কেন এমন হলো, তাই তো? আপনারা ভাবছেন তার কথা শুনে আমার কেন এমন হলো, তাই তো? তাহলে বলি আপনাদের, কি বলেন? সে যখন আমাদের বাড়ি আসে তখন সে আমার পর খুব অত্যাচার করে এবং বাবা মার কাছে খারাপ বানায়। তার পরিচয় দেই, তার নাম হচ্ছে ঋষি খান স্পর্শী। তার বাবা একজন বিজনেসম্যান এবং মা গৃহিণী। সে এবার 9-এ পড়ে। এবার চলুন গল্পে আসি। কখন আসবে চাচি আম্মু? কাল সকালে বাবা। ও, তুই একটু সাবধানে থাকিস, ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই। হুম। এরপর চাচি খাবার খেয়ে চলে গেল। আমি ভাবতে লাগলাম, না জানি কাল কপালে কি আছে। যাই, কাজ করি, না হলে আবার কখন আমার উপর দিয়ে ঝড় যাবে আল্লাহ জানে। তারপর বাড়ির সব কাজ করে, ও হ্যাঁ, আমার কাছে চাচিও মাঝে মধ্যে লুকিয়ে করে, কারণ চাচা দেখলে চাচিকে বকা দেয়। তারপরে রুমে আসলে, আমার রুমে একটা ছোট্ট রুম যেখানে কোনো মতে থাকা যায়। যাই হোক, আমি রুমে এসে গোসল করে জোহরের নামাজ পড়ে আসলাম। এসে দেখি সবাই দুপুরের খাবার শেষ করে উঠে যাচ্ছে। আমাকে দেখে দাদা বলল, ওই যে চাকর, তাড়াতাড়ি সব পরিষ্কার কর। বাবা ঠিক বলছো। কি রে, কথা কানে যায় না? কয়টা লাগাও তাহলে ঠিক হবে। মা ঠিক বলছো। এই বলে সে আমার গালে 3টে থাপ্পড় মারলো, আমার নিজের আপন বোন। হায় রে দুনিয়া, কি কপাল যে আরেকটা মারতে যাবে। তখনই চাচি তাকে ধরে বলল, ওরা তোমার ভাই, তাহলে তাকে এভাবে মারো কেন? ভাই না ছাই, ও একটা চাকর। বন্ধু ঠিকই বলেছে। চাচি, তোমার তো গায়ে লাগে কেন? তাই তো, তুমি রুমে যাও। চাচার ধমক শুনে চাচি মাথা নিচু করে দাঁড়িয়েছে। তখন আমি বলি, তোমরা চাচি মুখে কিছু বলো না প্লিজ। তাহলে তাড়াতাড়ি কাজ কর চাকর। এই বলে যে যার কথা বলে চলে গেল রুমে। আর আমি নীরবে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। তারপর আমি টেবিলে গিয়ে পড়ালেখা করি। আমার পড়ালেখা চলে কিভাবে? আসলে চাচি আম্মু কিছু দেয়, আর স্কুল থেকে বৃত্তি পেতাম, সেটা দিয়ে চলে। আর কিছুদিন পর রেজাল্ট দেবে, তারপর একটা ভালো কলেজে ভর্তি হতে হবে।
আসলে আমার স্বপ্ন বড় একজন অফিসার হয়ে দেশকে রক্ষা এবং মানুষকে রক্ষা করব। এটাই আমার স্বপ্ন এবং জীবনের লক্ষ্য। তাতে যতই কষ্টই হোক আমি সব মাথা পেতে নেব। এভাবে একটা কষ্টে ঘেরা দিন রাত নিয়ম মতো চলে গেল, আর সূর্য নিজ অক্ষে আবর্তন করতে লাগলো। আমার জীবন থেকে আরও একটি দিন কষ্ট ঘেরা দিন চলে গেল। রাতের শেষে দিন আসবে, এটাই প্রকৃতির নিয়ম, সেটাকে মেনে নিতে হবে। আমার জীবনে নেমে এলো একটা কষ্টময় দিন। আজানের মধ্যে ধ্বনি শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে অজু করে মসজিদ থেকে নামাজ পড়ে এলাম। এসে দিকে চাচি সবার জন্য নাস্তা বানাচ্ছে। লুকিয়ে যাতে কেউ না দেখে, এটাই হয়তো ভালোবাসার চাদর। যেখানে সবাই অবলা চাদরে জড়িয়ে রেখেছে, সেখানে এই মানুষটি আমাকে ভালোবাসার চাদরে আঁকড়ে ধরেছে। আমি আস্তে আস্তে গিয়ে চাচি আম্মুকে বলি, চাচি আম্মু, তুমি এতগুলো করতে গেলে কেন? যদি চাচা দেখে তোমাকে বকা দিবে। তুমি সরো, আমি করতে পারবো। না, তুই সর, আমি পারবো করতে। আর তোর চাচা ঘুমে মগ্ন, তাই আসলাম, বুঝলি? তারপর আমি আর কিছু বললাম না, কারণ বলে লাভ নেই, সে আমার কথা শুনবেই না। ধীরে ধীরে সবাই উঠতে লাগলো, আর চাচি সবগুলো গুছিয়ে রেখে ফ্রেশ করতে নিয়ে গেলো। সবাই খেয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে লাগলো। আসলে শুক্রবার, তাই সব বন্ধ। আমি যা খাবার ছিল সেই খাবার খেয়ে সব গোছাতে শুরু করি। গোছানো শেষ হলে ঘড়ির দিকে চেয়ে দেখি সকাল 9টা বাজে, এবং যত ঘড়ির কাঁটা অতিবাহিত হয় ততই আমার হার্টবিটটা বাড়তেছিল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে গেল। কলিং বেলের আওয়াজের সাথে সাথে আমার হার্টবিট বাড়তে লাগলো। আমি ধীর পায়ে গিয়ে দরজা খুলে দিলাম। ওপরে দাঁড়িয়েছে সেই ভয়ের কারণ। আমাকে দেখে সে একটা শয়তানি হাসি দিল। আমি তার হাসি দেখে বুঝে গেলাম আমার কপালে শনি রবি সবই আছে। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই রাক্ষসীর হাত থেকে। আপনারা আবার বলে দিন না যে ওকে তাহলে আমাকে বকা দিবে। যাই হোক, আমি মাথা নিচু করে এই দরজা থেকে সরে গেলাম এবং তাকে যেতে জায়গা দিলাম। সেবার বলতে লাগলো, এই চাকর, আমার ব্যাগগুলো নিয়ে আয় গাড়ি থেকে, যা। বলেই চলে গেল। আমি মনে মনে ভাবি, হায় রে জীবন, নিজের বাড়িতে নিজের চাকরের কাজ করতে হয়। যাই হোক, এত ভেবে লাভ নেই, যে কাজ করি। তারপর সব ব্যাগপত্র নিয়ে তার রুমে গিয়ে দিয়ে আসলাম। সে আসলে মাঝে মধ্যে আমাদের বাড়ি আসতো, তাই তার জন্য একটা রুম বরাদ্দকৃত, তাই সেখানেই রেখে এলাম। ঋষিকে থেকে সবাই খুশি হলো, মা বাবা খুশি হলো এবং বলতে শুরু করলো, কেমন আছো মামুনি? ভালো আছি, তুমি কেমন আছো আঙ্কেল? ভালো মামুনি। তোমার আব্বু আম্মু কেমন আছে? আহ, তুমি কি শুরু করলে বলো তো? মেয়েটা কত পথ জার্নি করে আসছে, এখন খুব ক্লান্ত, ওকে একটু রেস্ট নিতে দাও, তারপর সব কথা বলো। ঋষি, যাও রুমে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, কেমন? আন্টি। তারপর আর কিছু না বলে চলে গেল রুমে। এদিকে আমি ভাবতেছি, ওই হাসিটার মানে কি, কি বোঝাতে চাইছো? আল্লাহ ভালো জানে। তখনই আরিফা এসে বলল, এই চাকর, যা এক কাপ কফি বানিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি, যা। তখনই আরিহা এসে বলল। আরিয়ার মুখে এই কথাগুলো শুনে খুব কষ্ট লাগলো। নিজের ছোট বোনও কি খারাপ ব্যবহার করে আমার সাথে। মাঝে মাঝে মনে হয় আমি তাদের সন্তান না, কুড়িয়ে পেয়েছে আমাকে রাস্তায়। যাই, না হলে আবার আমার উপর দিয়ে বুলবুল যাবে। এরপর আমি কফি বানিয়ে তাকে দিয়ে আসি এবং বাড়িতে এসে বাড়ির কাজ করতে লাগলাম এবং সবার জন্য দুপুরের খাবার টেবিলে সাজিয়ে গোসল করতে চলে গেলাম। তারপর নামাজ পড়তে মসজিদে গেলাম। নামাজ শেষে বাসায় এসে দেখলাম সবাই দুপুরের খাবার খেতে বসেছে। আমাকে দেখে ঋষি বলল, এই চাকর, এদিকে আয়। জি বলো। এই কথা শোনা মাত্র ঋষি আমাকে উঠে এসে গালে কষে 4টা থাপ্পড় দিল আর বলল, বলো কি বলবি বলেন, আর আপনি করে বলবি, চাকরের বাচ্চা। আর হ্যাঁ, যা আমার ময়লা কাপড় জামাগুলো পরে আছে সেগুলো ওয়াশ করে নে, যা। সবারই দিকে তাকিয়ে দেখি সবার মুখ টিপে টিপে হাসছে, আর চাচির আগে আগুন হয়ে বাসছে। পারলে এখনই তাকে মেরে ভর্তা বানিয়ে দেবে। ওখানে দাঁড়িয়ে আমার কোনো কাজ নেই, কাজ করতে গেলাম এবং কাজ করে এসে দেখি আমার জন্য এটু কিছু খাবার অবশিষ্ট আছে, ওগুলোই খেলাম। কি করব বলেন, বেঁচে তো থাকতে হবে। এভাবে কেটে গেল দুপুরটা। সন্ধ্যায় বসে সবাই আড্ডা দিচ্ছিল। এমন সময় আব্বু প্রশ্ন করলো ঋষিকে, মামুনি, তোমার পড়াশোনা কেমন চলে? জি আঙ্কেল, ভালো। আর ব্যবসা কেমন চলে তোমার? ভালো তো। তোমার আব্বু আম্মু কেমন আছে? তারাও ভালো আছে, কিছুদিন পর আসবে বেড়াতে এখানে। ভালোই হবে। তাহলে কি বলো আয়াত? ঠিক বলছো, কতদিন ওদের দেখা নাই। ঠিক বলেছিস, কতদিন ওদের দেখি না। এর মাঝে আরিয়া বলে উঠলো, আব্বু, আমার কিছু টাকা লাগবে, শপিং করতে যাব। আচ্ছা নিস, কত লাগবে? সব তোদেরই তো, পাগলি মেয়ে আমার। এভাবে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিতে লাগলো এবং ডিনারের সময় হয়ে এলো। ডিনার করে যার যার রুমে ঘুমাতে গেল। এভাবেই কেটে গেল অসহায় ছেলের অবহেলিত জীবন থেকে
আরেকটি দিন। আমি গভীর রাতে ছাদের এক জায়গায় বসে আকাশের দিকে চেয়ে ভাবছি, আমি তাদের আদৌ নিজের সন্তান নাকি করিয়ে আনছে আমাকে, আল্লাহ ভালো জানে। আমি কখনো তাদের ক্ষমা করব না। জীবন সবচেয়ে বেশি ঘৃণা করি আমার মা বাবাকে। তারা কীভাবে পারে একটা মানুষকে এত অবহেলা করতে? এবং সেই সময় কি আমার কোনো দোষ ছিল? যখন শিশু ছিলাম, তাহলে এভাবে কেউ কাউকে কষ্ট দেয়? এর চেয়ে মেরে ফেলাই ভালো। আপনারা জানতে চান সেই সময় কি হয়েছিল বা সেই সময়টা কখন? সাথেই থাকুন, জানতে পারবেন। ওভাবেই ওখানে ঘুমিয়ে যাই। চাচিটাকে ঘুম ভাঙে। চাচি বলল, কিরে বাবা, তুই এইখানেই ঘুমিয়েছিস রাতে? আসলে রাতে খাওয়া খেয়ে এসেছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি জানি না। দেখিস বাপ, একদিন সব ঠিক হয়ে যাবে। হুম। ফ্রেশ হয়ে আয়, যা, আমি লুকিয়ে নাস্তা তৈরি করছি। তুমি আবার এগুলো করতে গেলে কেন? আমি করতাম। হয়েছে, যা তাড়াতাড়ি। আমি চাচির কথা মতো ফ্রেশ হতে গেলাম এবং ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি ঋষি আমার রুমে দাঁড়িয়ে আছে। আমি তো এটা শিখে গেলাম যে মেয়ে আমাকে দেখতে পারে না, সে আমার রুমে কেন? এসব যখন ভাবতেছিলাম তখন ঋষি বলল, এই যে নবাবের বাচ্চা, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়। ঋষি, আমি তোমার বড়, তাই সম্মান দিয়ে কথা বলবে। কি বললি তুই? আমার মুখের উপরে কথা, আবার আমার নাম ধরে বলছিস? চাকর একটা। বলে কষে 2টা থাপ্পড় দিল। আমি নীরবে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি। কি আর করবো? যেখানে আমার মা বাবাই চাকর বলে, সেখানে তো এ মেয়ে। আমার কিছু না বলে তার জন্য কফি আনতে গেলাম। কফি নিয়ে এসে তার হাতে দিয়ে চলে আসবো, তখনই এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? কফিটা তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই বলে এক চুমুক দিয়ে চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে গরম কফিটা মুখে ফেলে দিল। এই কাজের জন্য তাকে আমি কষে 2টা থাপ্পড় মারি। কে জানতো এই জন্য আমাকে জীবনে সবচেয়ে চরম মুহূর্তটা পার করতে হবে। ঋষির আগে নাক মুখ চোখ রক্তিম বর্ণ ধারণ করলো, মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে খাবে। আমি তো ভয় শেষ। আমি কি করলাম? রাগের বসে তার গায়ে হাত দিলাম। এখন আমার কি হবে আল্লাহ ভালো জানে। আমি ভাবতে লাগলাম এর জন্য আমাকে বড় মূল্য দিতে হবে। এসব ভাবতেছি তখন ঋষি বলল, ছোট লোক, তুই আমার গায়ে হাত তুললি? এর জন্য তোকে আমি জীবনের সবকিছু হারাতে হবে, মনে রাখিস। বলে এর আগে হনহন করতে করতে চলে গেল। আমি তার কথা ভাবতে লাগলাম, না জানি কপালে কি আছে। এভাবে অবহেলাময় জীবন কাটতে লাগলো আমার। অবহেলাটা যে কত কষ্টের শুধু সেই জানতে পায়। অবহেলাটা যে কত কষ্টের শুধু সেই জানে যে পায়। আমি বুঝি তা কতটা কষ্টের হয়। আর সেটা যদি নিজের আব্বু দেয়, তাহলে বেঁচে থাকার মানেটাই হারিয়ে যায়। ঋষি সেই দিনের পর আর কোনো অত্যাচার করে না। জানি না কি পরিকল্পনা করছে, আল্লাহ জানে। কিন্তু পরিবারের অবহেলা চলতে আছে। এদিকে আমার রেজাল্টের দিন ঘনিয়ে আসছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ চলে এসেছে। আজ রেজাল্ট দেবে। আমার খুব ভয় করছে, না জানি কি হয়। এসব ভাবতেছি তখনই চাচি আমার রুমে এলো এবং বলল, কে রাব্বু, ভয় করতে আছে? দেখিস, তুই ভালো রেজাল্ট করবি, আমার বিশ্বাস। তাই যেন হয় চাচি আম্মু। এসব কিছু বলে চাচি চলে গেল। আমি রেজাল্টের অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে কখন যে দুপুর 12টা বেজে গেল বুঝতে পারলাম না। রেজাল্ট জানতে রেডি হয়ে স্কুলের দিকে যেতে লাগলাম। গেট দিয়ে প্রবেশ করতে সবাই আমাকে দেখে হাসতে লাগলো আর খ্যাত খ্যাত বলতে লাগলো, বলবে না বা কেন, আমার গায়ে পুরনো একটা শার্ট প্যান্ট আর চটি স্যান্ডেল। এটা আমি দীর্ঘ 6 বছর যাবৎ শুনতে আসছি, তাই গায়ে লাগে না, অভ্যাসে পরিণত হয়েছে। যাই হোক, সামনে এগোতে লাগলাম। তখনই কে যেন আমাকে জোরে ধরে নাচতে লাগলো। আমি তো হঠাৎ এরকম কাজে হতবাক হয়ে গেলাম। তারপর নিচে চেয়ে দেখি ব্যক্তিটার কেউই না, আমার জানিজিকার দোস্ত শুভ। এই একটা মানুষই আমাকে স্কুলে সাপোর্ট দিত এবং পাশে থাকতো। আচ্ছা, ওর পরিচয় কি বলি তাহলে শুনেন। ওর নাম ফেরদৌস ইসলাম শুভ। ওর বাবা একজন সরকারি উচ্চ পদে জব করে। তারা মোটামুটি বড় লোক হয়ে আমার সাথে বন্ধুত্ব করে। ও আমার ব্যাপারে সবই জানে, শুধু জানে না কেন তারা অবহেলা করে। যাই হোক, গল্পে আসি। এবার আমি জিজ্ঞালাম ওকে, কিরে এত খুশি কেন, আর রেজাল্ট কি? গোল্ডেন A+ পাইছি তাই। আমারটা দেখছো? এটা বলতে ওর মুখ মলিন হয়ে গেল। আমার তো ভয় হতে লাগলো, না জানি কি হয়। এসব ভাবতে লাগলাম তখন বলল, রাইমান দোস্ত, তুই এই সিলেট বোর্ডে ফার্স্ট হয়েছিস। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার বাসা সিলেটে। যাই হোক, গল্পে আসি। ওর কথাগুলো শুনে আমার চোখে খুশিতে অশ্রু জমতে শুরু করলো। তারপর আমি বললাম, তুই সত্যি বলছিস দোস্ত? আর তোকে প্রিন্সিপাল ডাকছে, তার রুমে চল। এই বলে আমাকে নিয়ে চলতে শুরু করলো স্যারের রুমের দিকে। রুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে রুমে ঢুকলাম। স্যার আমাদের দেখে বলল, আরে রাইমান ও শুভ যে, তোমরা বসো। স্যারের কথা মতো আমরা চেয়ারে বসলাম। স্যার আবার বলতে লাগলেন,
রাইমান, তুমি আমাদের স্কুলে সবচেয়ে মেধাবী এবং প্রতিভাবান ছাত্র। আমরা সত্যি গর্বিত তোমার মতো ছাত্র পেয়ে। আর শুভ, তুমিও খুব ভালো করেছো। তোমাদের সামনের পথ চলা সুন্দর হোক, এই দোয়া রইল। জি স্যার, ধন্যবাদ। তাহলে আসি আমরা আজ। হুম। কোথায় ভর্তি হবি তুই? দেখি কোথায় হতে পারি। আর তুই? না রে বন্ধু, আজকে তোকে বলতেই হবে কি কারণে তোকে তোর পরিবারের মানুষ এত অবহেলা করে। আচ্ছা শোন তাহলে আসুন পাঠক পাঠিকারা আপনাদেরও শুনিয়ে নিয়ে আসি অতীত। যখন আমার জন্ম হয় তারা খুশি হতে পারেনি, কারণ তারা চেয়েছিল তাদের এক ছেলের পর এক মেয়ে হবে, তাই খুশি হয়নি। তখন থেকে একটু একটু করে অবহেলা করে। আমি চাচির মুখে শুনেছি আমাকে আমাদের বাড়ির কাজের মহিলা লালন পালন করেছে। আরও শুনেছি যখন আমার বয়স 4 বছর তখন নাকি আমি আব্বুর দরকারি ডকুমেন্ট নষ্ট করে ফেলি, তাই আব্বুর 4 কোটি টাকার ডিল ক্যান্সেল হয়ে যায়। তখন থেকে আরও কষ্ট অবহেলা শুরু হয় আমার জীবনে। যখন আমার বোন আসে পৃথিবীতে তখন থেকে আরও অবহেলা শুরু হয়, যেন তাদের চোখের কাঁটায় পরিণত হয়ে গেছি। আর আব্বুর বন্ধুর মেয়েটাও তো আছেই। জানিস শুভ, এই ঋষি নামের মেয়েটাকে না আমি অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে কষ্ট দেয় এবং আব্বু আম্মুর কাছে খারাপ বানায়। জানিস গতবার তার জন্মদিনে প্রপোজ করেছিলাম, সে আমাকে চাকরি বাচ্চা ছোট লোক বলে অপমান করে তাড়িয়ে দেয়। তারপর থেকে যখন সুযোগ পায় তখনই অপমান করে গালি দেয়। দাদু চাচা আমাকে মারে, গালি দেয়, শুধু চাচি ভালোবাসে। জানিস এই দুঃখ নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে হয় না, এভাবেই চলে জীবন। এই বলেই থামলাম, আর চোখের নোনা পানি গাল দিয়ে বেরিয়ে পড়তেছে। তা হাত দিয়ে মুছে শুভর দিকে তাকালাম, ছেলেটাও কাঁদছে। তখন বললাম, কিরে খাদিস কেন শালা? তোর জীবনে এত কষ্ট কোনো সময় বলিসনি তো। এখন তো বললাম চল বাসায়। চল। এরপর আমরা যার যার বাসার দিকে হাঁটা ধরলাম। আর বাসায় এসে আমি তো অবাক, তারা কখন এলো? আপনারা ভাবছেন কারা এলো? আরে ভাই বলছি, তারা আর কেউই না, ঋষির বাবা ও মা এসেছে আমাদের বাসায়। তাদেরকে আরও কয়েকদিন পরে আসার কথা, তাহলে এখন এলো? এসব দাঁড়িয়ে ভাবতেছি তখন চাচি আমাকে দেখে এগিয়ে এসে প্রশ্ন করলো, রাইমান, তোর রেজাল্ট কি এলো বাবা? নিশ্চয়ই ফেল করেছে। মা ঠিক বলছো, চাকর আবার পাশ করা নাকি? তা কয়টায় ফেল করছস? আমি দাঁড়িয়ে নীরবে চোখের অশ্রু ফেলছি তাদের কথা শুনে। একটা মানুষকে আর কত অপমান অবহেলা করা যায়, আর সে কতটা অবহেলা সহ্য করতে পারে আল্লাহ ভালো জানে। যাই হোক, এসব কথা শুনে চাচির আগে চিৎকার দিয়ে বলল, তোমরা চুপ করবে, ছেলেটাকে বলতে দাও। তার কথা শুনে সবাই চুপ করলো। চাচি আমায় বলল, বাবা তুই বল। চাচি আম্মু, আমি সিলেটে বোর্ড ফার্স্ট হয়েছি। আমার কথা শুনে সবাই আকাশ থেকে পড়লো। তারা ভাবতেই পারছে না আমি সিলেট বোর্ডে ফার্স্ট হয়েছি। আর চাচি তো সেই খুশি হয়েছে। এবার মা বলতে শুরু করলো, নিশ্চয়ই কারোটা দেখে বা নকল করতে রেজাল্ট করেছে, তাই না? না ঠিক বলছো, তুমি না হলে এত ভালো রেজাল্ট করলো কিভাবে? এবার আমাকে অনেক কথা বলে চলে গেল, আর আমি মাথা নিচু করে সব শুনতেছি আর চোখের পানি ফেলতেছি। তখন চাচি এসে আমার চোখের পানি মুছে বলল, যা রুমে যা, ফিরে এসো। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হতে চলে গেলাম। আর অন্যদিকে ঋষি ভাবতেছে, না ছোট লোকটাকে বাড়ি থেকে তাড়াতে হবে। কি করা যায়, পেয়েছি আইডিয়া। এখন দেখবো আমার গায়ে হাত দেওয়া না চান্দু, এখন বোঝাবো মজা। আমি গোসল করে নামাজ পড়ে নিলাম। তারপর নিচে এসে দেখি সবাই খাবার খেয়ে চলে যাচ্ছে। এটা নিত্যদিনের কাজ তাদের। এরপর আমি টেবিলের এঁটো খাবার খেয়ে পেট ঠান্ডা করি। একে একে সব কিছু গুছিয়ে কাজ শেষ করে একবার রুমের দিকে পা বাড়ালাম। অন্যদিকে ঋষি তার কাজ কমপ্লিট করে আমার রুম থেকে বের হলো আর মনে মনে হাসতে লাগলো। কী কাজ করছে জানতে ইচ্ছে করছে আপনাদের? তাহলে আমাদের সাথেই থাকুন, জানতে পারবেন। আমি রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ সন্ধ্যায় চিৎকার চেঁচামেচি ঘুম ভাঙে। কী হলো দেখতে চলে গেলাম নিচে। তারপর যা হলো আমি কল্পনা করতে পারিনি। ঋষি বলছে, আমার ডায়মন্ডের নেকলেসটা পাচ্ছি না, কেউ চুরি করেছে মনে হয়। কি বলো, কখন হলো এসব মামুনি? তুমি কি কাউকে সন্দেহ করো? বল মা, তুই কাউকে সন্দেহ করিস? বল। আমি এই ছোট লোকটাকেই সন্দেহ করি। যখন এই বাড়িতে এসেছি তখন থেকে আমার হাড়ের দিকে নজর ছিল ওর। ঋষির কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। কি বলবো আমি? কি বলছে সব? এভাবে প্রতিশোধ নিল? আমি তো ভাবতেই পারিনি এতটা নিচ কি করে হতে পারে একটা মানুষ। এসব ভাবতেছিলাম তখন আরিহা বলল, ওর ঘর সার্চ করে চলো, তাহলেই তো পাবো। বিশ্বাস করো তোমরা, আমি নেকলেস নেইনি। সেটা তো ঘর সার্চ করলেই দেখা যাবে। এই সবাই চলো রুমে। আমার কোনো কথা শুনেনি।
সবাই আমার ঘরের দিকে চলে গেল। তারপর তারা সার্চ শুরু করলো। আমি শুধু দাঁড়িয়ে দেখতেছি। কিছুক্ষণ খোঁজার পর বিছানার তল থেকে নেকলেস পাওয়া গেল। তখন ঋষি বলল, দেখেছো দেখেছো, বলেছিলাম না এই চাকরটাই নিয়েছে। বাবা বিশ্বাস করো, নেকলেসটা নেইনি, আমাকে ফাঁসানো হয়েছে। কে শুনে কার কথা? আমাকে মারতে লাগলো আর বলল, ছি, তুই একটা চোর, তোকে আজ মেরেই ফেলবো। বাবা, আজ মারতে মারতে চোরটাকে জন্মের শিক্ষা দিব। যাতে আর কোনোদিন চুরি করার সাহস না পাই বলে ভাইয়া আব্বুর সাথে সে মারতে লাগলো। আমি শুধু চিৎকার করে বলছি আমি চুরি করিনি, কিন্তু কে আমার কথা শুনেনি। মার দিকে তাকে দেখি সেও মজা নিচ্ছে আমার মার খাওয়া দেখে। আর ঋষির মুখে বিশ্ব জয় করা হাসি, যেন সে সব কিছু জিতে নিয়েছে। একসময় মারতে মারতে তারা থেমে গেল। তারা দেখলো আমি রক্তাক্ত হয়ে পড়ে আছি। তখন তারা আমাকে ধরে ঘরে ফেলে আসলো। চাচি আমার অবস্থা থেকে আমার কাছে আসতে চাইলো, চাচা তাকে আটকায় এবং ঘরে নিয়ে যায়। অন্যদিকে ঋষি মনে মনে ভাবে, যাক, ছোট লোকটাকে শাস্তি দিতে পেরেছি। রাত তখন 1টা। আমার জ্ঞান ফেললে আমি ব্যথায় শরীর নাড়াতে পারছি না। তবু উঠে কষ্ট করে তাদের জন্য 2টা চিঠি লিখলাম, একটা ঋষির জন্য, একটা আমার পরিবারের জন্য। এরপর ব্যাগে স্কুলের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রওনা হলাম অজানা গন্তব্য। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। এসব ভাবতে ভাবতে কখন যে রাস্তার মধ্যে চলে আসছি খেয়ালই নেই। হঠাৎ একটা প্রাইভেট কার এসে ধাক্কা মারলো। এরপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা আলিশান করে আবিষ্কার করলাম। আমি ভাবতে লাগলাম, আমি তো রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাহলে এখানে কিভাবে এলাম? আনলোই বা কে? এসব হাজার প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। তখন রুমের দরজা থেকে একজন রুমে প্রবেশ করলো। তাকে দেখে ডাক্তার মনে হচ্ছে। তখন ডাক্তার বলতে লাগলো, তোমার তাহলে জ্ঞান ফিরল? আজ 6 মাস পর তোমার জ্ঞান ফিরল। আমরা তো ভাবছি তুমি কোথায় চলে গেছো, আর কোনোদিনও জ্ঞানেই ফিরবে না। আমি তার কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। বলে কি, আমি নাকি 6 মাস অজ্ঞান ছিলাম? এবার আমি বললাম, আমি কোথায় আছি, কিভাবে এলাম? আস্তে আস্তে বলছি তোমাকে, তুমি এত হাইপার হইও না। তুমি এখন সুইজারল্যান্ডের জুরিক শহরে আছো। ডাক্তারের কথাবার্তা শুনে আমার হার্ট অ্যাটাক করা পালা। আমি এখানে এলাম কিভাবে? আমি তো বাংলাদেশে ছিলাম। এসব ভাবতেছি তখন উনি বলেন, আপনাদের সুবিধার্থে ইংরেজিকে বাংলায় করে দিলাম। এত চিন্তা করতে হবে না, উনি আসলেই সব জানতে পারবে। এখন একটু রেস্ট নাও, কেমন? এই বলে উনি ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে গেলেন, আর আমি ধীরে ধীরে ঘুমিয়ে গেলাম। এবার চলেন আমার পরিবার থেকে ঘুরে আসি। কি বলেন? পরিবারের সবাই আমাকে 3 দিন ঘর থেকে বেরোতে দেখে নাই। তারাও খুঁজতে আমার রুমে এলো। এসে দেখে আমি নাই, শুধু কিছু জিনিসপত্র আর কিছু জামা কাপড় পরে আছে। টেবিলে 2টা চিঠি পড়ে আছে। ভাইয়া এগিয়ে চিঠি 2টা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় পরিবার, আসলে প্রিয় ডাকটা আমার মুখে মানায় না। আসলে তোমাদের কাছে আমি কখন একটা চাকর আর বোঝাই ছিলাম। তাই আজ তোমাদের খুশি হওয়ার কি কথা যে তোমাদের চোখের কাটা ছিলাম, সে আজ নেই, চলে গেছে তার অজানা গন্তব্যে। আচ্ছা বাবা, মা বলতে পারবে ছেলে হয়ে জন্মগ্রহণ করা কি আমার অপরাধ? আমি চেয়েছিলাম ছেলে হয়ে জন্মগ্রহণ করতে। বলো, তোমরা তাহলে কেন তো অবহেলা করতে আমাকে? যে বয়সে আমার খেলাধুলা করার বয়স, তোমরা আমাকে দিয়ে কাজ করাতে। জানো বাবা, আমারও খুব ইচ্ছে হতো তোমার হাত ধরে স্কুলে যেতে, যেভাবে তুমি বোনকে নিয়ে যেতে। জানো মা, তোমার হাতে খুব খেতে ইচ্ছে করতো, কিন্তু তুমি ততবারই আমাকে মেরেছো যতবার তোমার হাতে খেতে চাইছি। বাবা মা, যখন তোমাদের সামনে ছোট বোন হাত তুলতো তখন আমার খুব কষ্ট হতো যে আমার ছোট বোনটাও আমাকে মারে। কিন্তু বাবা মা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকো। আচ্ছা বলো তো, আমি কি সত্যি তোমাদের নিজের ছেলে, না কি করে পেয়েছো? ভাইয়া, তুমি তো আমাকে ভালোবাসতে পারতে, কিন্তু না, তুমিও তাদের মতো অবহেলা করলে। মনে পড়ে যখন তোমার কাছে পরীক্ষার ফি চাইতে গেছিলাম, তখন তুমি আমাকে মারলে। হ্যাঁ দাদা দাদি, জানো, যখন দেখতাম আমার বয়সীরা তাদের দাদা দাদির সাথে খেলতো, তখন আমারও খুব খেলতে ইচ্ছা করতো। আমাকে শুধু চাচি আম্মুই ভালোবাসতো। সরি চাচি আম্মু, তোমাকে জানিয়ে যেতে পারলাম না, মাফ করো আমাকে। পরিশেষে একটা কথাই বলবো, আমি চুরি করিনি। তবুও চুরির অপবাদ নিয়ে বাড়ি ছাড়তে হলো। যাই হোক, আর কিছু বলবো না। তোমরা ভালো থেকো, আর এই চোরকে মাফ করে দিও। চলে যাচ্ছি অজানা ঠিকানায়। আর এইটার পাশের চিঠিটা ঋষিকে দিও। আলবিদা, এটি তোমাদের ছেলে, হয়তো বা তোমাদের বাড়ির চাকর। অন্য চিঠিতে, প্রিয় ঋষি, ও ভুল হয়ে গেছে তোমাকে প্রিয় বলার কারণে। আই এম সরি। আসলে আমার কাছে তুমি প্রিয় হতে পারো, কিন্তু তোমার কাছে আমি প্রিয় ছিলাম না। মনে পড়ে যখন তুমি প্রপোজ করেছিলাম, তখন আমাকে কত মারা টেনে মারলে আর অপমান করলে। তবুও তোমাকে ভালোবাসি। তুমি তো জানতে আমি আমার পরিবারে কতটা অবহেলিত ছিলাম। তারপর আমাকে এত অবহেলা করতে, আর আজ আমাকে চোর বানিয়ে দিলে সামান্য একটা কারণে। তুমি চাইলে আমি তোমার সব শাস্তি মাথা পেতে নিতাম, তবুও তুমি এত নিচে নামলে ঋষি। যাই হোক, পরিশেষে ভালো থেকো তুমি।
ভালোবাসি তোমায় প্রিয়, আলবিদায়, ইতি ছোট লোক। চিঠি দুইটা পড়েই সবাই কান্নায় ভেঙে পড়লো। আজ যেন চৌধুরী বাড়িতে কান্নার রোড পড়ে যাওয়ার মতো। কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। চাচি প্রলাপ করে কান্না করতে লাগলো। আজ বাবা নামক মানুষটারও চোখে পানি। বাবা, ভাইয়া, চাচা আমাকে খুঁজতে বেরোলো, কিন্তু শত চেষ্টা করেও খুঁজে পেল না। পাবে বা কী করে? মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজ ইচ্ছে হারালে তাকে খুঁজে পাওয়া যায় না। তাই তারা ব্যর্থ হয়ে বাড়ি ফিরে এলো। আসতে মা বলতে লাগলো, তোমরা আমার রায়মানকে খুঁজে পেয়েছো? কোথায় আমার ছেলে বলো না, আমি তাকে আজ থেকে নিজের হাতে খাইয়ে দেব, আর মারবো না। ওকে বলো না ওর মা ওকে আজ থেকে অনেক ভালোবাসবে। না সাহেলা, তোকে পেলাম না আমরা। আমি কিছু জানি না, আমার ছেলেকে তুমি এনে দাও। আজ তোমরা খুব খুশি তাই না? তোমাদের পথের কাঁটা আজ চলে যায় আর আসবে না এই নিষ্ঠুর মানুষের কাছে, যেখানে তারা নিজের ছেলেকেই এতটা অবহেলা করে। আর ঋষি, কি গেমটাই না খেলছো? চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে ছেলেটাকে। বাহ! আচ্ছা, আর সত্যি কথা বলো তো, সেই দিন সত্যি কি তোমার হারটা নিয়েছিল রাইমান? না, ও হাতটা নেয়নি। আমি ওর ঘরে নিয়ে রেখে সবার কাছে ওকে চোরের মিথ্যা অপবাদ দিই। আসলে ওই দিন ও আমার গায়ে হাত দিচ্ছিল, তাই এমনটা করেছি। আমি আসলে জানতাম না ও এতটা অবহেলিত ছিল তোমাদের কাছে। বলেই কান্না করতে লাগলো। আর মা, বাবা, ভাইয়া, বোন, চাচি, চাচা সবার চোখে পানি আজ। কিন্তু যার জন্য চোখে পানি আজ সেই নেই। ঋষি ভাবতেছে, আমি কি করলাম যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, তাকে আমি মিথ্যা অপবাদ দিলাম। এভাবে তারা কান্না করতে লাগলো। এভাবে দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। এই 6 মাসে চৌধুরী বাড়িতে কোনো খুশির আমেজ ছিল না। সবার মনে আজ অপরাধবোধ কাজ করছে। কিন্তু সেই মানুষটা নেই, যেই মানুষটাকে তারা এত অবহেলা করেছে। সে কে বেঁচে আছে নাকি মরে গেছে, এটাই সবার প্রশ্ন মনে। আর ঋষি আজ 6 মাস ঠিক মতো খায়নি, কারোর সাথে কথা বলে না, শুকিয়ে কাঠ হয়েছে, চোখে নিচে দাগ পড়েছে। কারণ প্রতি রাতে সে আমার ছবি বুকে নিয়ে জড়িয়ে ধরে কাঁদতো আর ফিরে আসতে বলতো। আর ভাবে, আমি কি তাকে মাফ করব? দরকার হলে আমার পা ধরে ক্ষমা চাইবে, তবুও তাকে আমার চাই। এইভাবে নানা চিন্তায় দিন রাত পার করতে করতে 6 মাস পেরিয়ে গেল। এই 6 মাসে আয়াত চৌধুরী, আদ্র চৌধুরী এবং হাফিজ চৌধুরী সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি। তাই তারাও হাল ছেড়ে দিল। অন্যদিকে আমার পরের দিন জ্ঞান ফিরে আসে এবং হঠাৎ আমার রুমে কে যেন প্রবেশ করলো। সে যা বললো তা শুনে তো আমার হার্টবিট প্রচণ্ড গতিতে দৌড়াতে লাগলো। আমি যেদিকে একটা লোক ও তার সাথে একটি মহিলা রুমে প্রবেশ করলো। তারা দুজনে মধ্যবয়সী। তাদের মধ্যে লোকটি বলতে শুরু করলো, আমি যেদিকে একটা লোক ও তার সাথে একটা মহিলা রুমে প্রবেশ করলো। আসলে তারা দুইজনই মধ্যবয়সী। তাদের মধ্যে লোকটি বলতে শুরু করলো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আপনি কে? চিনলাম না তো। বলছি আমি আরিয়ান খান, সুইজারল্যান্ড ক্রিকেট ফোর্সের অফিসার এবং টপ বিজনেসম্যান। আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সহধর্মিণী আসমা খান, এবং এই হসপিটালে ডাক্তার সেই এতদিন তোমার দেখাশোনা করেছে। এই কথাগুলো সে এক নিঃশ্বাসে বলল। এবার আমি বলতে শুরু করলাম, আমি এখানে এলাম কিভাবে আর কে আনলো? আমি আনছি, আসলে আমরা যখন বাংলাদেশে গেছিলাম ঘুরতে, তখন আমাদের মেয়ে রাইমা। আসলে আরিয়ান খানের এক মেয়ে, তার বয়স মাত্র 4 বছর। বায়না ধরে সে সিলেটে ঘুরতে। আমরা ওর মানা করলাম না, কারণ আমি দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে গেছিলাম। তাই যখন আমরা ফেরার জন্য ব্যাক করলাম, তখন তুমি রাস্তার মাঝে চলে আসলে। তখনই আমাদের গাড়ি তোমাকে ধাক্কা দেয়। তারপর তখনই তাকে থামিয়ে দিয়ে আসমা খান বলেন, তখন আমরা ধরে তোমাকে হসপিটালে নিয়ে যাই এবং সেখানে প্রাথমিক একটা চিকিৎসা দিই, কারণ সেখানে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল না। আর তোমার শরীর দুর্বল, ইভেন অনেক ক্ষতের দাগ ছিল, আর তোমার অবস্থা মিনিটে মিনিটে খারাপ হতে লাগলো। তাই আমরা তোমাকে আমাদের প্রাইভেট জেটে করে আমাদের ক্লিনিকে নিয়ে আসলাম, আর এখানেই তোমার চিকিৎসা করতে লাগলাম। আর আজ 6 মাস পর তোমার জ্ঞান ফিরল। এই বলেই তিনি থামলেন। এবার আমি বললাম, আপনারা আমার জন্য অনেক করেছেন আঙ্কেল আন্টি, আপনাদের এই নামে কিভাবে পরিশোধ করব? কি যে বলো না বাবা, এটা আমাদের দায়িত্ব। এবার তোমার পরিবারের কথা বলো, তারা নিশ্চয়ই তোমাকে খুঁজছে। তাদের ঠিকানা দাও, তাদের কাছে আমি তোমাকে পৌঁছে দিই। তার কথাগুলো শুনে আমার চোখে অশ্রু টলমল করতে লাগলো। এখনই মনে হয় ঝরে পড়বে। তখন আন্টি বলল, কি হলো বলো। এবার আমি নীরবে চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলাম। আন্টি আবার বলল, কি হলো বাবা বলো। খাদের কথা বলবো। আজ আমি মা বাবা থাকতে এতিমের মতো বড় হয়েছি, তাদের কথা কিভাবে বলবো?
যারা নিজেদের ছেলেকে অবহেলা করে তারা আজ খুশি, কারণ তাদের পথের কাঁটা ও চোখের কাঁটা আর নেই। কি হলো বাবা, তুমি এভাবে কান্না করছো কেন? আমাদের খুলে বলো। বাবা বলো, তোমার পরিবারের কথা বলতে কান্না করতেছো কেন? আমাদের বলো কি সমস্যা পরিবারে তোমার, যে তাদের কথা বলতেছো না? আঙ্কেলের কথাগুলো শুনে কান্নামাখা চোখে তার দিকে তাকালাম এবং বললাম, আমার পরিবারের কথা শুনবেন তাহলে শুনুন। তারপর আমার জীবনে ঘটে যাওয়া সব কাহিনী বললাম এবং কান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর চোখ মুছিয়ে তাদের দিকে তাকালাম, তারাও কান্না করতেছে। আমি তাদের বললাম, আপনারা এভাবে কান্না করতেছেন কেন? ছি, তারা এতটা নিচে কি করে হতে পারে? নিজের ছেলেকে কেউ এভাবে অবহেলা করে? ছি, তাদের লজ্জা হওয়া উচিত। আর আজ থেকে তুই আমাদের ছেলে হিসাবে পরিচয় দিবি। না, আমি এই মা বাবা এই দুইটা নামক জিনিসকে ঘৃণা করি। আমি চাই না এই নামধারী মানুষ আমার জীবনে আবার আসুক, তাই আপনার কথা রাখতে পারলাম না। কেন বাবা? আমি তোকে কোনো কষ্ট দেব না। আমার শুধু একটা মেয়ে আছে, আর আমি টেস্ট করে জানতে পারি আমি আর মা হতে পারবো না। তাই আজ থেকে আমার ছেলে হয়ে যা। বলে কান্না করতে লাগলো। তার কান্না দেখে আমার অনেক খারাপ লাগতেছে, তবু আমি না বললাম। এত সময় ধরে আঙ্কেল দেখতেছিল, এবার সে বলল, রাজি হও বাবা, ওর খুব ইচ্ছা ছিল ছেলে সন্তান নেবে। যখন জানতে পারলো ও আর মা হতে পারবে না, তখন খুব কান্না করতো। তবু আমরা মেয়েকে নিয়ে হ্যাপি। প্লিজ বাবা, রাজি হও, তাহলে আমাদের ছেলের আশা পূরণ হবে। তুমি বাবা মা বোন পাবে, আমরাও একটা ছেলে পাবো। না আঙ্কেল, আমি পারবো না। তবুও যদি জোর করেন তাহলে আমি চলে যাব। না, বলবো না, তবুও তুমি থাকো। আর কতদিন এখানে থাকতে হবে? আরও 1 মাস থাকতে হবে। বাবা, তুমি রেস্ট নাও, আমরা আসি, আবার আসবো। এই বলে তারা চলে গেল। তারপর আমি ভাবতে লাগলাম, তাদের এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? তারা আমার জন্য কত কষ্ট করলো, তাদের কীভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো আমার? না, আর ভাবতেই পারছি না। এভাবে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুম ভাঙলো এক পিচ্চির ডাকে। ভাইয়া, ও তো না, কতন থেকে ডাকতেটি। আসলে ছোট, তাই স্পষ্ট কথা বলতে পারে না। এই পিচ্চি, কে তুমি? আর এখানে কি করো? আমি রাইমা। আমাদের তিনটে তো না, তোমার তাতে কথা বলবো না। এবার আমি চিনলাম পিচ্চিটা আঙ্কেল আন্টির মেয়ে, কিন্তু এখানে আসলো কিভাবে? এসব ভেবে তাকে বললাম, তুমি কিভাবে এখানে আসলে? আমি আম্মুর তাতে আসছি। তখনই রুমে আন্টি প্রবেশ করে বলল, বাবা, ও আমার মেয়ে রাইমা, ও খুব দুষ্টু, ওর কথায় কিছু মনে করো না কেমন? আর তোমার নামটা তো জানাই হলো না বাবা, তোমার নাম কি? আন্টি, ও তো ছোট মানুষ, তাই কি মনে করব? আর আমার নাম রায়মান আদ্রিয়ান স্পর্শ। খুব সুন্দর, আজকে তোমাকে বাসায় নিয়ে যাব, চলো। আর তোমার ব্যাগ আমার বাসায় আছে, নিয়ে আসছি। এবার আন্টি আমাকে রিলিজ করে বাড়িতে নিয়ে গেল। এবার চলেন আমার পরিবার থেকে ঘুরে আসি। আজ 6 মাস আমি নিখোঁজ, আমাকে খুঁজতে খুঁজতে হয়রান। বাবা যত লোক ছিল সবাইকে কাজে লাগিয়েও পেল না, পুলিশও দিয়েও তাও খুঁজে পেল না। তারা হাল ছেড়ে দিল, কারণ আর পাবে না। মা তো রীতিমতো পাগল, প্রায় ছেলেকে না পেয়ে। চাচিমু বাড়ির কারোর সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া। 6 মাস পরে সবাই একদিন সোফায় বসে কথা বলতে লাগলো। আজ কতদিন হয়ে গেল আমার ছেলেটাকে দেখলাম না, জানি না কেমন আছে। হয়তো বা ভালো আছে এই অমানুষ নামক পরিবার থেকে। বলে কান্না করে দিল। তুমি ঠিক কথা বলেছ। আমরা ওকে কত কষ্ট দিলাম, না জানি আমাদের মাফ করবে কিনা। জানো, যখন আমার কাছে পরীক্ষার টাকা চাইতে এলো, তখন আমি ওকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিলাম। আর মাঝে মাঝে আমার সামনে পড়লে তখন গালি মারতাম। কত নিষ্ঠুর বাবা মা আমরা। বলে কান্না করতে লাগলো। মা আবার বলল, যখন আমার পিছন পিছন মা মা করে ঘুরতো, তখন আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিতাম এবং লাথিও মারতাম। জানি না পৃথিবীতে এইরকম নিষ্ঠুর মা আছে কিনা। বলে কান্না করতে লাগলো। এবার চাচি বলল, তোমাদের তো খুশি হওয়ার কথা, তোমাদের বাড়ির অপয়া চাকর ছোট লোকটা চলে গেছে, তাই না? তাহলে কান্না করো কেন, হাসো। চাচি, তুমি এভাবে বলো না, আমাদের খুব কষ্ট হয়। চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে। তোর কষ্ট হয়, হাসালে আমাকে। তখন তোর কষ্ট কান্না কোথায় ছিল যখন বড় ভাইয়ের গায়ে হাত তুলছিলি? বল। বৌমা থামো, দেখছো না ও কান্না করতেছে?
সবে তো শুরু কান্না করার, এখন দিন বাকি আছে। বলেই চাচি চলে গেল আর সবাই মন খারাপ করে রুমে চলে গেল। অন্যদিকে মা দরজাটা খুল, খাবারটা খেয়ে নে। খাবো না, যাও। সকাল থেকে কিছু খাস নাই, এভাবে থাকলে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে মা। তখন রাইমানের কাছে মাফ চাবি কিভাবে বল? এটা বলার পর ঋষি দরজা খুলে তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ওকে আমাকে মাফ করবে না মা? আমি যে ওকে অনেক অপমান করেছি এবং চোরের অপবাদও দিয়েছি মা। করবে মা, দেখিস সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তাই যেন হয় মা, আমি যে ওকে এই কয়দিনে ভালোবেসে ফেলেছি। এইভাবে মা ও মেয়ের কথার মাধ্যমে খাওয়া শেষ করলো। এই 6 মাসে ঋষি অনেক পাল্টে গেছে। কারোর সাথে খারাপ আচরণ করে না, কারোর সাথে অহংকার দেখায় না, নামাজ পড়ে এবং বাইরে গেলে পর্দা করে। অন্যদিকে আমি আন্টির সাথে তাদের বাড়িতে আসি, এসে তো আমি অবাক। বিশাল বাড়ি, তার পাশে সুইমিং পুল, বাগান ইত্যাদি আরও অনেক কিছু, আর বাড়িটা অনেকটা বাংলোর মতো। তারপর আন্টি আমাকে ধরে রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর। আমাকে ওয়াশরুমে নিয়ে গেল এবং ফ্রেশ হতে বলল। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। তারপর আন্টি আমাকে ধরে বিছানায় বসিয়ে খাবার আনতে গেল। তার সেবায় আমি 1 মাসে সুস্থ হয়ে উঠি। 1 মাসে রাইমার সাথে অনেক মজা করলাম। আসলে পিছিটা খুব আমাকে জ্বালাতো। 1 মাসে আন্টি অনেকবার বলেছে তাকে মা বলতে, কিন্তু আমি বলিনি। যাই হোক, সুস্থ হয়ে আন্টি আঙ্কেলকে বললাম, আন্টি আঙ্কেল আমি তো এখন সুস্থ, তাহলে আমি যাই। কোথায় যাবি? তুই এখানের কিছু চিনিস না, তুই এখানে থাকবি। তোমার আন্টি ঠিক বলেছে, তুমি কোথায় যাবে? না, আপনারা আমার জন্য অনেক করেছেন, আর না, এই ঋণ আমি শোধ করতে পারবো না। ভালো থাকবেন, আসি। যেও না ভাইয়া, আমি তাতে ভাইয়া বলবো। না বোন, আমাকে যেতেই হবে। যেখানে থাকিস ভালো থাকিস বাবা। আর তোর এই আন্টির দরজা সব সময় তোর জন্য খোলা আছে। আমি তো তোর মা হতে পারলাম না, যা ভালো থাকিস। বলেই কান্না করতে লাগলো। আমি ধীর পায়ে এগোতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, আমি জীবনে মূল্যবান কিছু হারাতে লাগলাম না। যতই গেটের দিকে এগোতে লাগলাম ততই অস্থিরতা বাড়ছে। তখনই আমি দৌড়ে বাড়ির ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে চোখ থেকে আপনা আপনি পানি পড়ে গেল। আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি আন্টি আর রাইমা দুজনকে ধরে কান্না করতেছে, আর আঙ্কেল পাশে বসে দুজনকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু তাদের কান্নার বেগ থামছে না, বরং আরও বেড়ে চলেছে। আমি আর থাকতে না পারে দৌড়ে আন্টি আঙ্কেল আর রাইমার সামনে গেলাম। আমাকে দেখে আন্টি কান্না থামিয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে প্রশ্ন করলো, কি বাবা, আবার ফিরে এলি যে? কিছু কি রেখে গিয়েছিস? রেখে গিয়েছিলাম অনেক মূল্যবান জিনিস। কি বাবা সেই মূল্যবান জিনিস? আমার মাকে, আমার বোনকে আর আমার বাবাকে। তারপর আমি আম্মু বলে আন্টিকে জড়িয়ে ধরলাম। আমার মুখে মা ডাক শুনে আন্টি আমাকে জড়িয়ে ধরলেন আর সারা মুখে চুমুতে ভরিয়ে দিলেন। তারপর অনেকক্ষণ কান্না করলেন। এর মাঝে আঙ্কেল বলল, হয়েছে, এবার কান্না থামাও। হ্যাঁ আঙ্কেল। এটা বলার পরে আঙ্কেল রেগে ফায়ার এবং বলল, কি আঙ্কেল? হ্যাঁ, বাবা বলবে বাবা। মা তো হাসতে লাগলো আঙ্কেলের কথা শুনে। আমি তারপর বাবা বলে আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। বাবা আমাকে জড়িয়ে ধরলো। এখন থেকে আঙ্কেল আন্টিকে বাবা মাই বলা হবে। এভাবে কিছু সময় থাকার পর তাকে ছেড়ে দিলাম। তারপর রাইমাকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আম্মু রাইমা কই, দেখতেছি না। দেখ, রাগ করে রুমে বসে আছে। তারপর আমি ধীরে ধীরে তার রুমের দিকে এগোতে লাগলাম। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হতে লাগলো, না জানি পাগলিটা কি করে। তারপর তার রুমে ঢুকে দেখি চোখ লাল করে বিছানায় বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, আপনি কে আর এখানে কেন আসছেন? সরি বোন, আমাকে মাফ করে দে, আর এমন হবে না। না, আমার কোনো ভাই নেই, আপনি যান এখান থেকে। এই দেখ কান ধরছি, উঠবস করছি, মাফ করে দে। না, চলে যান আপনি। আচ্ছা যাচ্ছি, আর আসবো না। এই বলে যে চলে আসতে যাবো তখন এসে আমাকে মারতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি ওকে কোলে নিয়ে চোখের পানি মুছে বলতে লাগলাম, কোথাও যাবো না আপনি, কান্না থামো এবার প্লিজ। আবার যদি চলে যাও তাহলে তোমাকে মেরেই ফেলবো। আচ্ছা ঠিক আছে। এভাবে আমরা আরও অনেক কথা বললাম। তারপর রুমে এসে গোসল করে নামাজ পড়ে নিলাম। সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। এভাবে কেটে গেল আরেকটি মাস। এর মধ্যে আমি আমার পরিবারের কথা প্রায় ভুলেই গেছি, কিন্তু ঋষিকে বলতে পারছি না। নিজের রাতে তার কথা খুব মনে পড়তো। তখন আপনি চোখ থেকে অবাধ্য পানি ঝরতে থাকে। সে কেমন আছে, হয়তো ভালোই আছে। সে তো আমাকে কোনো সময় ভালোই বাসেনি। এভাবে রাত কাটে আমার। কিছুদিন পর খাওয়ার সময় আব্বু বলল, রাইমান, তুমি এখন কি করবে? তোমার কাগজপত্র আর সার্টিফিকেট আমি দেখছি, খুব ভালো রেজাল্ট তোমার। আসলে আব্বু, আমি দেশের জন্য কিছু করতে চাই এবং দেশের মানুষের রক্ষা করতে চাই। এটা তো খুব ভালো কথা,
তাহলে তাই করবে। তা কিভাবে তুমি দেশের সেবা করবে ভাবছো কিছু? আমি চাইছি ISSF এ ভর্তি হয়ে সেখানকার অপারেশনের চিফ হব, যাতে কারো কাছে আমাকে জবাবদিহি না করা লাগে। এত খুব কষ্ট আর পরিশ্রম করা লাগবে তোকে। ইভেন্ট SMIT-তে ভর্তি হতে হবে। চলেন আপনাদের SMIT ও ISSF এর সম্পর্কে বলি। SMIT-র পূর্ণ নাম হলো সুইজারল্যান্ড মিলিটারি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ISSF এর মানে হলো ইন্টারন্যাশনাল স্পেশাল সিক্রেট ফোর্স। এখন সেখানে কিভাবে ভর্তি হতে হবে? প্রথমে SMIT-তে 2 বছর পড়ার পাশাপাশি ট্রেনিং নিতে হয়, তারপর ISF অফিসার হিসেবে যোগ দিতে পারে পরীক্ষার মাধ্যমে। আর শূন্যতে মাত্র পরীক্ষা দিলে টিকলেই চাকরি হয়, কিন্তু তারা অফিসার হতে পারে না। এবার মনে হয় সবাই বুঝেছেন। আর আরিয়ান খান যেহেতু সেখানকার অফিসার, তাই সেসব ব্যবস্থাই করতে পারবে। এবার সব ক্লিয়ার মেবি। পারবো আমি আব্বু, তুমি ব্যবস্থা করে দাও। আচ্ছা, যা তোর ইচ্ছে, আমি ব্যবস্থা করব। এবার খাবারটা খাওয়া তাড়াতাড়ি। এর মাঝেই রাইমা বলে উঠল, ভাইয়া আমাকে খাইয়ে দাও, আমি তোমার হাতে খাবো। রাইমা মামুনি, ভাইয়াকে খেতে দাও, জ্বালাতন করো না। এটা বলার পর রাইমা মুখ ফুলিয়ে বসে আছে। আমাকে নিজের কোলে বসিয়ে খাইয়ে দিতে লাগলাম, আর ও আমার কোলে বসে খায় আর দুষ্টুমি করে। তারপর আমরা খাবারটা খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। এভাবে হাসি খুশির মাধ্যমে আরও একটি দিন কেটে গেল। তারপর আরও কিছুদিন পর আব্বু আমাকে বললো আরও 3 মাস পর SMIT-তে পরীক্ষা ভালো মতো প্রিপারেশন নিতে হবে। তাই কিছু বই এনে দিল আর বলল কাল থেকে সে নিজে আমাকে ট্রেনিং দেবে। পরের দিন সকালে সে আমাকে একটি মাঠে নিয়ে যায় এবং 5 রাউন্ড দিতে বলল। আমি একটা রাউন্ড দেওয়ার পর হাঁপিয়ে গেলাম এবং কোনোরকম 5টা রাউন্ড দিলাম মাঠে। তারপর বাসায় এসে বই পড়তে লাগলাম। অবশ্য আম্মু আর আব্বু আমার পড়ায় সাহায্য করেছে, আর রাইমা তো আছেই, দুষ্টুমিতে মাতিয়ে রাখে। এর মাঝে আমি আমার পরিবারের কথা ভুলেই গেছি, কিন্তু সেই মানুষটার কথা বলতে পারিনি। ঠিকই তার কথা নিকষ আলো অন্ধকারের রাতে খুব মনে পড়ে এবং চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কখন যে 3 মাস পার হয়ে গেল বুঝতে পারলাম না। এরই মাঝে আব্বু আমাকে মার্শাল আর্ট, শুটিং, রাউন্ডিং, রেসিং, আর্চার এবং আর বিভিন্ন জিনিস শিখেছে, আর সব বই পড়ে কমপ্লিট করেছি। এখন আমি পরীক্ষা দেওয়ার জন্য পারফেক্ট। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর যেন সফল হতে পারি। 3 মাস পর সেই কাঙ্ক্ষিত দিন চলে আসলো। আজ আমার SMIT-তে ভর্তি পরীক্ষা। তাই ফজর উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নিচে দেখলাম আব্বু আম্মু আর আমার পিচ্ছি আপনি খাবার নিয়ে বসে আছে। যেতে আব্বু বলে উঠলো, নাও তাড়াতাড়ি খাবারটা খেয়ে রেডি হয়ে নাও। ভাইয়া আমাকে খাইয়ে দাও। রাইমা, ভাইয়াকে সুস্থ মতো খেতে দাও, জ্বালিও না। এটা বলার পরই রাইমা মুখটা মলিন করে নিল আর বলল, যাও, কেউ আমাকে ভালোবাসে না, লাগবে না কারো খাইয়ে দেওয়া আমাকে, সবাই পচা। এটা শুনে আমরা মিটমিট করে হাসতে লাগলাম। এরপর আমি বললাম, আর আমি খাইয়ে দিতেছি। যাও, লাগবে না। হ্যাঁ ঠিক আছে, নিজেই খাই। যাও, লাগবে না, খাবই না, সবাই পচা, সবাই। ও যে চলে যেতে নেবে তখনই আমি কোলে তুলে নিলাম আর বললাম, সরি আপনি, এই দেখো ভাইয়া কান ধরছি। ভাইয়া কান ধরেছে, কি মজা, কি মজা। রাইমান, মেয়েটা আমার ভাই পাগলা হয়েছে, এবার ঠেলা সামলাও। এভাবেই খাওয়ার পর্ব শেষ হলো। তারপর আমি রুমে এসে রেডি হয়ে নিচে আসলাম। আসলে আব্বু আমার জন্য সব কিছু কিনে দিয়েছে, তাই পরে নিচে আসলাম। আসতে দেখি আব্বু মা হা হয়ে তাকিয়ে আছে। আমি তাদের বললাম, কি হলো, তোমরা হা হয়ে আছো কেন এভাবে? তুই রাইমান তো নাকি, না অন্য কেউ? আর আমি রাইমান। বাহ, আমার আব্বু আজ অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটাকার। হয়েছে, এবার আল্লাহর নাম করে বের হও। এরপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দেখি একটা নিউ ফেরারি কার বাহিরে রাখা। আমি এটা দেখে আব্বুকে জিজ্ঞাসনের দৃষ্টিতে তাকালাম। এবার আব্বু বলল, এটা তোর জন্য আনছিলাম। এসবের কি দরকার ছিল? আছে, আরিয়ান খানের ছেলে বলে কথা। চালাতে পারিস তো কার নাকি? চালাতে পারি, বাংলাদেশে বসে শিখেছিলাম। নে চাবি ধর, আর ড্রাইভার লাইসেন্সটা দেখালে কোনো সমস্যা হবে না। রাস্তায় আমার গাড়ি, পিছনে আয়। তারপর আমি আব্বুর কথা মতো পিছনে চলতে লাগলাম। 1 ঘন্টা পর পৌঁছে গেলাম। তারপর আব্বু একজনের সাহায্যে সিটে বসিয়ে দিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পর পরীক্ষা শুরু এবং আমি ভালোভাবেই পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে কখন যে রেজাল্টের সময় হলো বুঝতে পারলাম না। রেজাল্টের দিন সকালে আব্বু যা বলল তা শুনে আমার চোখের পানি পড়তে লাগলো। আপনারা কিছু বুঝতেছেন না? চলেন বুঝিয়ে বলি। আসলে আজ আমার SMIT-তে পরীক্ষার রেজাল্টের দিন ছিল, তাই আব্বু আজ দুপুরের খাবার সময় রেজাল্টের কথা বলল। তা শুনে আমার চোখে হাজারো পানি
রকনা জমতে শুরু করলো আর পড়তে লাগলো। কি ভাবছেন ফেল করেছি? আরে না ভাই, আমি সব বিষয়ে পাস এবং প্রথম হয়েছি। এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন আমি বলতে লাগলো, আমি জানতাম আমার ছেলে ঠিকই পাশ করবে। আমার চোখের পানি মুছে কপালে কিস করে কথাটা বলল। হয়, ও তোমার ছেলে হলে আমার কি? তোমার কিছু না, এখন তাড়াতাড়ি খাবারটা শেষ করে ওকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে এসো। এতক্ষণ পর একটা কাজের কথা বলছো, এমনিতে কোনো কাজ কথা তোমার মাথায় আসে না। এইটা বলার পরে আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু রেগে একদম ফায়ার হয়ে গেছে। কি বললা তুমি? আমি বোকা? আজব, আমি আবার এই কথা কখন বললাম? এইমাত্র বললা আজ তোমার খাবার বন্ধ। দেখো, সরি, সব ভুল আমার, এবার মাফ করো। এবার মতো মাফ করে দিলাম। এদিকে আমি আর রাইমা মা বাবার ঝগড়া দেখছি আর হাসছি। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আব্বু অফিসে চলে গেল। আসলে আব্বু চাকরির পাশাপাশি ব্যবসাও দেখাশোনা করেন, আর আম্মু তার জবটা ছেড়ে দিয়েছেন আমার জন্য। এভাবে কেটে গেল আরও একটা দিন। পরের দিন সকালে নাস্তা করে আব্বুর সাথে গিয়ে ভর্তি হয়ে আসলাম। ক্লাস নাকি আরও 1 সপ্তাহ পর শুরু হবে। হাসি খুশি ঠাট্টা রাগ অভিমানের মধ্যে দিয়ে কেটে গেল আরও 7টা দিন। বুঝতেই পারলাম না আজ আমার কলেজের প্রথম দিন। তাই আম্মু আমাকে ফজরের সময় ডাক দিল। আমি উঠে নামাজ পড়ে একটু বাহির থেকে ব্যায়াম করে আসলাম। তারপর আম্মু নাস্তা দিল। আমি নাস্তা করে গায়ে কালো শার্ট, কালো প্যান্ট এবং কালো শু, হাতে লেটেস্ট ব্র্যান্ডের ঘড়ি পরে নিচে আসলাম। আসতে দেখি আব্বু আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, কি হলো, তোমরা আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? বাহ, আজকে তো আমার আব্বুকে অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না ছেলেটা কার? কার আবার? আমার? আসছে, বুড়া কোথায় জানি। আমি বুড়ো হলে তুমি কি? তুমি তো একটা বুড়ি, তাই না? হয়েছে, তোমরা তোমাদের ঝগড়া থামাও, আমার দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যাব, আর তোমার কার্ডটা নিয়ে যাও। তারপর আমি আমার কার্ডটা নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর কলেজে পৌঁছে গেলাম। তারপর একজনের কাছ থেকে ক্লাসরুম কোনটা সেখানে চলে গেলাম। তারপর স্যার ক্লাস এসে সবার সাথে পরিচিত হয়ে নিল। আস্তে আস্তে সব ক্লাস শেষ হয়ে বের হলাম। তারপর বাসায় চলে আসলাম। আর একটা কথা, সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, কিন্তু আমি মানা করে দিই, কারণ আমি জানি আমার টাকা দেখে এসেছিল। টাকা না থাকলে কখনোই তারা আমার সাথে বন্ধুত্ব করতে আসতো না। আজ খুব আমার বেষ্টুর কথা মনে পড়ছে। না জানি কেমন আছে। ও ছিল আমার সত্যিকারের বন্ধু, যে আমার দুঃখের সময় পাশে ছিল। যেখানে থাকিস ভালোই থাকিস দোস্ত। এবার বাসায় এসে রাইমার জন্য কিছু চকলেট নিয়ে তার হাতে দিলাম। পিছিটা চকলেট পেয়ে খুশিতে লাফাতে লাগলো। ওর এই খুশি দেখে আমার মনটা ভালো হয়ে গেল। রুমে গিয়ে গোসল করে নামাজ আদায় করে নিলাম। আম্মু এসে দুপুরের খাবার খেতে ডাকলো। তারপর খাবার খেয়ে ডাইনিং টেবিলে আসলাম এবং একটা চেয়ারে বসা মাত্রই রাইমা এসে আমার কোলে বসে গালে একটা কিস করে। এতে আমি অবাক হলাম না, কারণ এটা তার নিত্যদিনের কাজ। কারণ আমার হাতে খাবার খাবে বলে এই বায়না ধরে। আমি বললাম, কে আপনি, আজ আমার হাতে খাবে? তুমি জানো না তোমার হাতে না খেলে আমার ভাত হজম হয় না। আচ্ছা, হা করে দেখি। তারপর রাইমা হা করলো। তাকে খাওয়ানো শেষ হলে তাকে মুখ দিয়ে পাঠিয়ে দিলাম আমার রুমে, কারণ তার নাকি আমার গলা না জড়িয়ে তুলে ঘুমিয়ে আসে না। রাইমা চলে যাওয়া মাত্রই আব্বু টেবিলে বসতে বসতে আমাকে প্রশ্ন করলো, আজ কেমন কাটলো কলেজের প্রথম দিন? জি আব্বু, ভালো। ভালো হলে ভালো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে। এর মাঝে আম্মু বলল, এই তোমার বাপ ছেলে চুপ করে খাবে নাকি? এই কথা পরেও বলা যাবে। আম্মুর ধমক শুনে আমি আর আব্বু খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে রাইমাকে জড়িয়ে ধরে একটা ঘুম দিলাম। এভাবে দেখতে দেখতে হাসি খুশিতে কখন যে 60টি বছর জীবন থেকে চলে গেল বুঝতে পারলাম না। 7 বছর পর, আর 7 বছর অনেক কিছুই পাল্টে গেছে। যেমন আমার পিছ জীবনটা ক্লাস 3-তে পড়ে, কিন্তু আগের মতো দুষ্টুমি করে আমার সাথে। আব্বু অবশ্য নিয়েছে তার চাকরি থেকে। আজ আমার জীবনের লক্ষ্যে পৌঁছানোর দীর্ঘ 7 বছর কষ্টের ফল আজ দেবে, কারণ আজকে আমাকে ISSF এর অপারেশনে চিফ হিসেবে ব্যাচ এবং মেডেল দেবে। তাই পরিবারের সবাই সেখানে যাচ্ছি। চলেন নায়কের পরিবার থেকে ঘুরে আসি। চৌধুরী বাড়ি। আজ 7 বছর অনেক কিছু পাল্টে গেছে চৌধুরী বাড়ির নকশা। তাদের মাঝ থেকে বিদায় নিয়েছে চিরকালের শয়নে শায়িত হয়ে গেছে আয়াত চৌধুরীর মা বাবা, কিন্তু তাদের আক্ষেপ একটাই ছিল, তারা রাইমানের কাছে মাপ চাইতে পারল না। কথায় বলে মানুষের সব ইচ্ছা পূরণ হয় না, তেমনি তাদের সাথে ঘটেছে। আয়াত চৌধুরী এখন আর ব্যবসা দেখে নাই, তাই সব আদ্র চৌধুরী দেখাশোনা করে। আদ্র চৌধুরী তার বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করেছে, আর তাদের একটা 3 বছরের মেয়ে আছে। সালেহা চৌধুরী দিন দিন ছেলের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আরিয়া এখন অনার্স 3rd ইয়ারে পড়ে, আর রিয়া ক্লাস 9-এ পড়ে।
চাচি আম্মু আজও তার রাইমানের অপেক্ষা করে। তার বিশ্বাস সে আসবে তার কাছে। আর হাফিজ চৌধুরী এখন পুলিশ পরিচালকের পদে আছে খানবাড়ি। ঋষি এখন অনার্সের লাস্ট ইয়ারের ছাত্রী। সে আগের মতো নেই, সব সময় পর্দা করে, নামাজ পড়ে আর মোনাজাতে বলে যেন তার ভালোবাসা আবার তার কাছে ফিরে আসে। প্রতি রাতে রাইমানের ছবি বুকে নিয়ে কাঁদে আর বলে, তুমি কবে আসবে আমার কাছে? কবে তোমার কাছে ক্ষমা চাব? তুমি আমাকে মাফ করবে না কলিজা? আমি যে তোমাকে অপরাধী তোমার কাছে। কবে নেবে বুকে টেনে আমাকে? এভাবে হাজারো প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু সে উত্তর পায় না। আদেও পাবে কি? এই প্রশ্নের উত্তর সে জানা নেই, হয়তোবা কখনো জানবে না। গুনতে থাকবে কখন এই অপেক্ষার প্রহর শেষ হয়ে সূর্যের আলোর মতন আগমন ঘটবে তার। সুইজারল্যান্ড, বেন শহর। সুইজারল্যান্ডে যাকে পৃথিবীর দ্বিতীয় স্বর্গ বলা হয়, এটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুব প্রিয়। যাই হোক, গল্পে আসি। রাইমানের দীর্ঘ 7 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজ পাবে, তাই পরিবার সহ সেই কাঙ্ক্ষিত জায়গায় রওনা দিয়েছে। আজ বেন শহরকে এক অন্য সাজে সাজ্জাত করা হয়েছে। এই জন্য পরিচিত শহরটাকে অপরিচিত লাগছে এই শহরের জনগণের কাছে, কারণ এখানে আজ ISSF অপারেশনের চিফ নিয়োগ দিবে। আজ এই বেন শহরের বাসলে বিশ্ববিদ্যালয়ে, যেটা পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এখানে আজ ইউরোপিয়ান পোলোরের চিফ লিজ ট্রাস্ট অ্যান্ড ইন্টারপোলোরের চিফ হ্যারিস আসবে, তাই এই বেন শহরকে সাজানো হয়েছে। দীর্ঘ 2 ঘন্টা পর রাইমান্ডা সেখানে গিয়ে পৌঁছালো এবং তাদের কড়া সিকিউরিটি দিয়ে ভিতরে নিয়ে গেল। তারপর তারা ভিতরে গিয়ে বসলো। আস্তে আস্তে সবাই উপস্থিত হলে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানে বিশ্বের প্রতিটা দেশের খবরের চ্যানেলে প্রচারিত হচ্ছে। এইভাবে অনুষ্ঠানে এক পর্যায়ে রাইমানকে এবং তাদের দলের সবাইকে স্টেজে আসতে। তাদের মোট 5 জন ছিল। তাদের হেড ছিল রাইমান এবং তারা 4 জন, সানি, অস্টিন, লুইস, লেভা। আর এরা সবাই বিদেশি, শুধু সানি আর রাইমান বাদে। যাই হোক, তারা স্টেজে যাওয়ার পর তাদের উদ্দেশ্য বলল, আজ আমরা এখানে কেন মিলিত হয়েছি তা আপনারা জানেন। এই 5 জনই হলো সেই 5 জন যারা রিটার্নিং মাফিয়া শহরকে ধ্বংস করে দিয়েছে, আফ্রিকার জঙ্গলি গোষ্ঠীকে ধ্বংস করে আর অনেক দৃষ্টান্তমূলক কাজ করেছে। তাই তাদের উচ্চ পদে নিয়োগ দেওয়া হবে। তাই আমি ইউরোপিয়ান পোল এবং ইন্টারপোল চিফকে স্টেজে আসার জন্য বলছি। তারা স্টেজে আসার পর কিছু সময় বক্তব্য দিলেন। তারপর তারা আমাদের ব্যাজ ও মেডেল পরিয়ে দিলেন। হাতে মাউথ স্পিকার দিয়ে বললেন কিছু বলতে, এবং আমি বলতে শুরু করলাম। আজ আমার স্বপ্ন পূরণের দিন। এতদিনে যত পরিশ্রম, কষ্ট, আজ যেন তার সফলতা আমার কষ্টকে লাঘব করে দিয়েছে। এই সফলতার কাছে আমার পরিশ্রম কিছুই না। আর ধন্যবাদ জানাতে চাই আমার টিমকে, যারা আমাকে পদে পদে সাহায্য করেছে। আজ তাদের জন্য আমার জীবনের লক্ষ্যের দাঁড়াপানোতে এসে দাঁড়িয়েছি। আমার এই সফলতার পিছনে আরও 2টি মানুষের অবদান অনেক বেশি। সেই মানুষ দুটিকে স্টেজে আসার জন্য আবেদন করছি। সেই মানুষ দুটি হলো আমার আব্বু আরিয়ান খান এবং আমার আম্মু আসমা খান। তারপর আম্মু স্টেজে আসলো। আমি আব্বুকে আমার ব্যাচ ও আম্মুকে আমার মেডেল পরিয়ে দিলাম। তারা খুশিতে আমাকে জড়িয়ে কান্না করে দিল। ওখানে সবাই তো অবাক, কারণ আমার বাবা মাকে দেখে, কারণ তারা জানতো না সাবেক ISSF সিনিয়র অফিসার ও শহরের নাম করা ডাক্তারের ছেলে আমি। এবার আব্বু বলতে শুরু করলো, আপনারা অবাক হচ্ছেন তাই না? অবাক হওয়ারই কথা, কারণ ও কখনো আমার পরিচয় নিয়ে চলেনি। ওর পরিচয় ও নিজে তৈরি করেছে। আমি ওকে বলেছিলাম যেন পরীক্ষা হলে আমার পরিচয় দেয়, কিন্তু সেদিন একটা কথা এসে বলেছিল, আব্বু তোমার সফলতা তুমি নিজে অর্জন করেছো, তোমার যোগ্যতা দিয়ে আমিও আমার সফলতা অর্জন করব, আমার যোগ্যতা দিয়ে। সে তার এই উত্তর শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। সত্যি আজ আমি গর্বিত এই ছেলেটার বাবা হয়ে। এভাবে আরও অনেক কথার পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষের পর আমি আমাদের দলের কাছে গেলাম। ও, আপনাদের তো বলাই হয়নি আমাদের কী পদে নিয়োগ দিছে, চলেন বলি। আমাকে অপারেশন ডেপুটি চিফ, সানিকে জুনিয়র চিফ, আর বাকি 3 জনকে অপারেশন ক্যাপ্টেন পদে নিয়োগ দিয়েছে। আর হ্যাঁ, আমরা 5 জন একসাথে ট্রেনিং করেছি, এই কারণে আমরা পরিচিত এবং সবাই বেস্ট ফ্রেন্ড। এবার ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওদের কাছে যেতেই, আরে স্যার, আপনি এখানে কি করছেন? বাহ, আশ্চর্য, কোন দিকে উঠছে যে এই কুত্তিটা আমাকে আপনি বলছে? শালা হার, আমি কুত্তি না, তোর বউ কুত্তি। আমার বউ তো টমি ডার্লিং, তাহলে তুই কুত্তি তাই না? আমার এরকম ঝগড়া দেখে বাকিরা শালারা হাসছে। আমি যে সানির পিঠে দিলাম এক চাটি, ও তো লাফিয়ে উঠলো আর পেট ডলতে ডলতে বলল, শালা আমাকে মারছিস কেন?
তুই এভাবে আসতেছিস কেন? আমরা কিন্তু তোর উপরে রাগ করেছি। কেন? তুই যে শহরের টপ বিজনেসম্যান ও সাব সিনিয়র অফিসারের ছেলে, আগে বলিসনি কেন? ও, এই জন্য রাগ করছিস? তাহলে শোন, আমার এই বিলাসিতার ভালো লাগে না, আর আমি আব্বুর পরিচয় দিতে চাই না। ওহো, বুঝলাম। এভাবে ওদের সাথে আরও অনেক মজা করলাম। তারপর চললাম বাড়ির দিকে। তারপর ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো মায়ের ডাকে। তারপর নিচে এসে সোফায় বসলাম। তখন আমার বোনটা আমার পাশে এসে জড়িয়ে ধরে বলল, কিরে, কিছু লাগবে নাকি? তুমি কিভাবে বুঝে যাও আমার কিছু লাগবে? আমি জানি কিছু লাগলে আমাকে কিভাবে জড়িয়ে ধরিস। কি বললা তুমি? যাও, লাগবে না কিছু। সরি, আমি তো মজা করলাম। যাও, কিচ্ছু লাগবে না, কেউ আমাকে ভালোবাসে না। আরে সরি বোন, আর বলবো না। এই দেখ কান ধরছি। আচ্ছা ঠিক আছে। এখন বল তোর কি লাগবে? আমি বাংলাদেশে ঘুরতে যেতে চাই। ওর কথা শুনে তো আমি অবাক। বলে কি ও? এত দেশ থাকতে বাংলাদেশ কেন? কারণ বাংলাদেশের অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে, আর বিশেষ করে সিলেটে, কারণ আগের বার ঘুরতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আর বাংলাদেশে আমার কিছু কাজ আছে, আর অফিসেরও একটা ডিল আছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি জবের পাশাপাশি অফিসেরও দেখাশোনা করি। আমাদের কোম্পানির নাম আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ধন্যবাদ ভাইয়া। আরে ধন্যবাদ কেন? আমি আমার বোনের জন্য এতটুকু করতে পারি না? তাই আব্বু আম্মু কি যাবে আমাদের সাথে? যাবে বলছে। ওকে, চল খেতে যাই। ওকে, চলো। তারপর খাওয়ার জন্য চলে গেলাম। আমি আব্বুকে বাংলাদেশে যাওয়ার জন্য বললাম। তারা বলল 3 দিন পর যাবে। আমি সানিকে বাংলাদেশের কথা বললাম। ও বলল, হ্যাঁ আমি আছি। আসলে সবাই কিছু মাসে ছুটি দিছে, তাই সবাই ছুটি কাটাচ্ছে। আর সানি তো বাংলাদেশি, তাই ও দেশে আছে। আসলে আমাদের বাংলাদেশে একটা মিশন আছে, তাই এই সফরে ওটা শেষ করতেই যাচ্ছি। 3 দিন পর আমরা আমাদের জেট প্ল্যান করে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। কে জানতো বাংলাদেশে এরকম বিবৃতকর অবস্থায় পড়ব? তাহলে কখনো আসতাম না। বাংলাদেশ, সিলেট শহর। আমরা দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর বাংলাদেশের সিলেট বিমানবন্দরে এসে ল্যান্ড করলাম। তারপর আমরা সিলেটের আমাদের ডুপ্লেক্সে বাংলোতে উঠলাম। আসলে আব্বু যেহেতু বাংলাদেশি, তাই আব্বু এখানে একটা বাংলো করে, তাই এখানে এসে উঠলাম। এরপর যে যা রুমে গিয়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো পরের দিন আম্মুর ডাকে। এরপর উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখলাম আব্বু আম্মু বোন ডাইনিং টেবিলে বসে আছে খাবার নিয়ে। আমি যেতে আম্মু বলতে লাগলো, ঘুম ভাঙলো আমার আব্বুটার। আম্মু খেতে দাও, তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে। বস, খেতে দিচ্ছি। এরপর সবাই খাবার খেয়ে সোফায় বসলাম। তার কিছু সময় পর আম্মু আসলো, এসে আমাদের সাথে যোগ দিল। এরপর আব্বু বলল, আজকে তোর কোনো কাজ আছে? না, তেমন কিছু নেই, শুধু এখানে আর্মির মেজরের সাথে একটা মিশনের ব্যাপারে কথা বলবো। তাহলে আজ তোমার কাজটা করো, কাল একটা কোম্পানির সাথে ডিল আছে, ওটাই যাবা। আচ্ছা আব্বু, ঠিক আছে। এই, তোমরা কাজের কথা রাখো তো। এখানে ঘুরতে এসেছি আর তোমরা কাজের কথা বলা শুরু করলে। আচ্ছা আজ ঘুরতে নিয়ে যাবো বিকেলে, রেডি থাকিস। তারপর আব্বু আম্মু রাইমার রুমে চলে গেল। এবার আমি রুমে গিয়ে রেডি হয়ে রওনা দিলাম আর্মির ক্যান্টনমেন্টের দিকে। আসলে গাড়িতে জিপিএস আছে, তাই পৌঁছাতে সমস্যা হয়নি। তারপর 1 ঘন্টা পর পৌঁছে গেলাম ক্যান্টনমেন্টের গেটের সামনে। তারপর গাড়ি পার্ক করে গেট দিয়ে প্রবেশ করতে লাগলাম। তখনই দারুণ প্রশ্ন করলো, কে আপনি? এখানে কি চাই? আমি রাইমান আদ্রিয়ান স্পর্শ, এখানে মেজর সাইদের কাছে এসেছি। আমার কার্ড নিন। তারপর আমার ISSF এর কার্ডটা দেখালাম। এটা দেখে সে যেন আকাশ থেকে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। না ঠিক আছে, এটা তো আমার ডিউটি ছিল। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম সোজা মেজরের রুমে। আমাকে দেখে বলতে লাগলো, স্যার কেমন আছেন? আমি এখানে আসবো তা প্রধানমন্ত্রী সিকিউরিটি কমান্ডো হেড জানিয়ে দিয়েছিল এবং ছবি দিয়েছিল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাকে তুমি বলতে পারেন, কারণ আমি আপনার ছোট। জি আলহামদুলিল্লাহ। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না। তা আমাকে তলব করার কারণ কি? এই হলো ডেভিড, এর নামে অনেক কেস আছে। নারী পাচার, 8টা রেপ, 20টা মার্ডার এবং ইয়াবা পাচার, আরও অনেক কেস আছে। আপনারা কি করছেন? তাকে ধরছেন না কেন? আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু প্রতিবার পালিয়েছে, জানি না কিভাবে। আসলে এই দেশে সিস্টেমের সমস্যা আছে। আপনাদের মধ্যে কেউ আছে বিশ্বাসঘাতকতা করছে, সমস্যা নাই, আমি দেখব তার পাওয়ার কত। তবে একটা কথা স্যার, সবাই মারলে মার্ডার, আর আমি মারলে ইনকাউন্টার। আসি স্যার। বলেই মেজরের রুম থেকে চলে আসলাম। ভাবতেছি চাচি আম্মু আর রিয়ার সাথে দেখা করব।
যেইভাবে সেই কাজ। গাড়ি চালিয়ে রওনা দিলাম চৌধুরী বাড়ির দিকে। যত আগাচ্ছি ততই আমার হার্টবিট বাড়তে লাগলো। আশেপাশে সব কিছু পাল্টে গেছে, রাস্তাঘাট পাকা হয়েছে। এরপর 3 মিনিট পর চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আমাকে গাড়ির সামনে পার্ক করে এসে গেটে দাঁড়ালাম। আমাকে দেখে দারুণ বলল, কে তুমি? এখানে কি চাই? দারুণ কাকা, আমি রায়মান। তুমি আমাকে চিনতে পারছো না? বাবা তুমি কেমন আছো? আর এতদিন কোথায় ছিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো কাকা? আর বাড়ির সবাই কোথায়? বাবা আমি ভালো আছি, আর বাসার সবাই বাড়ির ভিতরে আছে, যাও। এরপর আরও কিছু কথা বলে বাসার ভিতরে আসলাম। ভেতর এসে দেখলাম সবাই বাগানে বসে গল্প করছে। আমি ধীরে ধীরে তাদের কাছে গেলাম এবং তাদের কাছে গিয়ে চাচি আমাকে বললাম, কেমন আছো? ভালো আছি। তুমি কে বাবা? চিনলাম না তো। আমাকে চিনতে পারছো না চাচি আম্মু? চাচি আমার মুখে চাচি ডাক শুনে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর দৌড়ে এসে জড়িয়ে ধরলো। সবাই তো অবাক চোখে তাকিয়ে থাকলো আমাদের দিকে। তারপর চাচি আম্মু বলল, কেমন আছিস বাবা তুই? এতদিন কোথায় ছিলি বাবা? আমি ভালো আছি। তা তোমার শরীরের এই অবস্থা কেন? আমি কোথায় ছিলাম তা পরে জানতে পারবে। এতক্ষণ সবাই আমাদের কাহিনী দেখতেছিল। এরপর চাচা বলতে শুরু করলো, কে এই ছেলেটা আর তুমি বা তাকে কেন এভাবে জড়িয়ে ধরে আছো? এই সেই ছেলেটা, তোমরা যাকে তিলে তিলে অবহেলা করতে, যাকে মিথ্যা অপবাদ দিয়ে পশুর মতো মেরেছিলে এবং বাড়ি থেকে বের করে দিয়েছিলে। ওহ রাইহান, কি বলো? আর এতদিন কই ছিল? আমার রায়মান। বাবা এতদিন কোথায় ছিলি? একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? এবার আমি সবার দিকে তাকালাম এবং দেখলাম এখানে সবাই উপস্থিত আছে। মার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা শুকিয়ে গেছে। বাবা আছে। আরও দেখলাম আদ্র ভাই, আরিহা ও একটা মেয়েও তার কোলে, পিছিয়ে একটা মেয়ে আছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে এই ছোট লোকটা এতদিন পর কোত্থেকে আসলো। নীরবতা কাটিয়ে আমি বললাম, আমাকে দেখে আশ্চর্য হচ্ছে সবাই। আমি সেই ছোট লোকটা যে আপনাদের বাড়ির এক সময় চাকরূপী ছেলে ছিল, যাকে আপনারা প্রতিনিয়ত অবহেলা করেছেন। এবার মা বলল, বাবা আমাদের মাফ করে দে, আমরা যে তোর সাথে অনেক অন্যায় করেছি। মাপ? তাও আপনাদের? আচ্ছা বলতে পারেন কি দোষ ছিল আমার যে এত অবহেলা করেছেন? এবার বাবা বলল, জানি বাবা, আমরা অনেক অন্যায় করছি তোর সাথে এবং অবহেলাও করছি তোকে। প্লিজ আমাদের ক্ষমা করে দে বাবা। জানিস তোর দাদা দাদি তোর কাছে মাপ চাইবি বলে মৃত্যুর সময়ও তোকে খুঁজেছে। বাবার কথা শুনে আমার কিছুটা খারাপ লাগলো, কিছুটা যে দাদা দাদিকে এক নজর দেখতে পারলাম। তারপর আমি স্বাভাবিকভাবে বললাম, দেখুন আয়াত চৌধুরী, আমি আপনাদেরকে আগেই মাফ করে দিয়েছি। আর হ্যাঁ, আমি আপনাদের ছেলে না। আপনাদের ছেলেকে আজ থেকে 7 বছর আগে আপনারা মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলেছেন। তাই আপনাদের এক ছেলে ও এক মেয়ে। আর আমার মা বাবা বোন সবই আছে, যারা আমাকে 7 বছর নিজের ছেলে হিসেবে মানুষ করেছে। আপনাদের মতো তারা নিষ্ঠুর না, যে নিজের চোখের পানি দেখেও মায়া হবে না, বুঝলেন? এখন আপনাদের কাছে ফিরে আসা সম্ভব না। এবার আরিহা ও আদ্র ভাইয়া বলা শুরু করলো, মাফ করে দে ভাইয়া, আমরা যা অন্যায় করেছি তার কোনো মাফ হয় না। বাহ, এই বলি মাফ হয় না, আবার এখন বলি মাফ করে দে। হাও ফানি মিস আরিহা, কোনটা করবো আমি কনফিউজড হয়ে গেলাম। ভাই এভাবে বলিস না, দেখ কেউ সুখে নেই আমরা। মা তো তোর জন্য প্রতিনিয়ত কান্না করে, দেখ কতটা শুকিয়ে গেছে। বাবা তো নীরবে চোখের পানি ফেলছে। ভাই আমিও অপরাধী তোর কাছে। আমার করা সকল অবহেলা অত্যাচার আজ তোকে করে করে খায়। একবার আমাদেরকে মাফ করে দে। ভাইয়া বললো আমাকে এই কথা। করতে পারি মাপ আপনাদের। ফিরে দিন আমার সেই শৈশবের দিনগুলো, ফিরে দিন আমার ছোটোবেলার দিনগুলো। আপনার মনে পড়ে আদ্র চৌধুরী, যখন সকালে আপনার কফি দিতে গেলে যদি লেট হতো, তাহলে ওই গরম কফি আমার গায়ে মারতেন? মনে পড়ে যখন আপনার কাছে টাকা চাইতে গেছিলাম পরীক্ষার জন্য, তখন আমাকে চাকর বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন? আমার আজও মনে পড়ে একটা মিথ্যা অপবাদের দোষ আমার কাঁধে দিয়ে জানোয়ারের মতো মারছিলেন। যখন মার খেতে খেতে আত্মার হয়ে গেছিলাম, তখন আপনার ভালোবাসা কই ছিল জানেন? আজ এগুলো ভুলতে পারি না। প্রতি রাতে মনে পড়ে আপনাদের করা তিক্ত ব্যবহারগুলো। তাহলে বলেন, আপনাদের আবার কিভাবে মাফ করে আপন করে নেব? আমার কথাগুলো সবাই মাথা নিচু করে শুনছে। কি বলবে তারা? সব সত্যি কথা। তাহলে তাই নীরবে মাথা নিচু করেই শুনছিল। তার মধ্যে চাচামু বলল, থাক বাবা এসব কথা, কতদিন পরে তোকে দেখছি। আয় বস, তোর সাথে মন ভরে কথা বলি। আচ্ছা চাচামু, রিয়া কই? আর ওই মহিলাটাকে? রিয়া স্কুলে গেছে, আর ওটা তোর ভাবি, তার কোলে তোর ভাতিজি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আর একটু আপনার মেয়েটাকে দেন কোলে নেই, নাকি আপনি ওই চাকরের হাতে দেবেন না? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ওইভাবে বলো না ভাই,
এই নাও তোমার ভাতিজি। এই বলে তার মেয়েকে আমার করে দিল। আমি ভাবিকে আবার প্রশ্ন করলাম তার নাম কি আর কত বছর। ভাবি বলল, ওর নাম আনিকা আর বয়স 3 বছর। এবার বল, বাবা কোথায় ছিলি তুই এতদিন, আর কার কাছে ছিলি তুই বল। চাচামু, এটা অনেক বড় একটা লম্বা কাহিনী, শুনতে অনেক সময় লাগবে। বল তুই, আমি শুনবো। আমি চাচাম্মাকে আমার জীবনে ঘটেছে সব কাহিনী বলছি, আর পিচ্চির সাথে দুষ্টুমি করছি। অবশ্য সবাই এখানে দাঁড়িয়ে সব শুনতেছিল, কিন্তু আমি তাদের সাথে কোনো প্রকার কথা বলছি না। এসব বলতেছিলাম, তখন আমি দেখলাম গেট দিয়ে একটা গাড়ি ঢুকলো এবং সোজা এসে আমরা যেখানে বসে কথা বলছিলাম সেখানে থামলো। আমি উৎসুক দর্শকের মধ্যে তাকিয়ে আছি, কে আসলো গাড়িতে দেখার জন্য। অবশেষে আমার পরীক্ষার প্রহর শেষে একটা মেয়ে নেমে আসলো। তাকে দেখে আমি অবাকের চরম পর্যায়ে, কারণ মেয়েটা ছিল ঋষি। ভাই কি বলবো আপনাদের, আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। উফ, আমি তো দেখে পুরো ফিদা হয়ে গেলাম। সেসব কথা ভাবছিলাম, তখন চাচি আম্মু ডাকে আমার ধ্যান ভাঙে। তারপর আমি বলি, চাচি আম্মু, ঋষি এখানে কি করে, আর ও এখানে বা কেন আসলো? তুই যাওয়ার পর ও ওর ভুল বুঝতে পারে, তারপর সব সত্যি কথা বলে দেয়। সব শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে, আর তোর মা তো শুনে জ্ঞান হারায়। তারপর ঋষি সবারই কাছে মাপ চায়, সবাই তাকে মাপ করে দেয়। তখন থেকে এসে তোর মার খোঁজ খবর নেয়। ও আচ্ছা। আমি চাচি কথা বলতেছি, তখন ঋষির খেয়াল আমাদের দিকে। তারপর মাকে জিজ্ঞাসা করলো, আন্টি, ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কতদিনের পরিচিত। আরে তুই ওকে চিনতে পারছিস না? ও রায়মান, আজ এতদিন পর এসেছে, কারোর সাথে কথা বলে নাই, শুধু ওর চাচি ছাড়া। ঋষি আমার পরিচয় পেয়ে যেন স্তব্ধ হয়ে আছে। কতদিন পর তার প্রিয় মানুষটাকে দেখতে পেল, আর ভাবতে লাগলো রায়মান কি আমাকে মাফ করবে নাকি আমাকে দূরে সরিয়ে দেবে। তবুও আমাকে ওর মন থেকে সব রাগ অভিমান সরিয়ে ভালোবাসা সৃষ্টি করব, এসব ভাবতে ভাবতে আমার দিকে এগোতে লাগলো। এসে যা করলো তা দেখে উপস্থিত সবাই অবাক। ঋষি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে সবার সামনে জড়িয়ে ধরলো। আমি তো পরে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছি। সবাই ওখানে দাঁড়িয়ে কাহিনী দেখে মিটি মিটি হাসছে। হঠাৎ মনে হলো ও আমার বুকের কান্নায় নদী ভাসিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওকে আমার থেকে ছাড়িয়ে বলতে লাগলাম, আপনি কে? হ্যাঁ, আর আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? রাইমান, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ঋষি, যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে। আমি কোনো ঋষি নামে কোনো মেয়েকে চিনি না, আর ভালোবাসা তো দূরের কথা। ঋষি তারপর দৌড়ে সে পা জাপটে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দাও না গো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে তোমার পরিবারের কাছে খারাপ বানিয়েছি, রাস্তাঘাটে অপমান করেছি, আর বিনা কারণে গায়ে হাতও তুলেছি। সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ওর পা আমার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। ও আমার দিকে অসহায় চাতক পাখির মতো চেয়ে শুনতে লাগলো, মাফ? তাও আবার আপনাকে? ভাবলেন কি করে? আর হ্যাঁ, আমি আপনাকে আর ভালোবাসি না, ঘৃণা করি, শুধুই ঘৃণা। ফিরিয়ে দিতে পারবেন আমার সেই দিনগুলো, যে দিনগুলোতে আপনি অবহেলা করেছেন, পরিবারের কাছে ছোট করেছেন? কি হলো, ফিরিয়ে দিন। জানি পারবেন না, তাহলে আমি আপনাকে কিভাবে মাফ করি বলেন? এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পরিবারের সবাই দেখতেছিল। তখন তাদের মধ্যে থেকে সে মা বলতে লাগলো, বাবা, এইভাবে বলিস না, জানিস তুই যাওয়ার পর থেকে কেউ ভালো নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তাই তো নামাজে তোর জন্য দোয়া করি, প্লিজ আমাদের মাফ করে দে। ঋষি যখন তোর দেওয়া চিঠি পেল, তখন থেকে পাগলামি শুরু করলো, আর প্রতি রাতে তোর ছবি বুকে নিয়ে কাঁদতে থাকতো। জানিস মেয়েটা একবার সুসাইড করতেও গিয়েছিল, ভাগ্যিস আমরা দেখে ফেলেছিলাম, তাই আটকাতে পেরেছি। মার কথা শুনে অনেক খারাপ লাগলো, কিন্তু পরক্ষণে আবার তাদের অবহেলা অত্যাচারের কথা মনে পড়তেই রাগ হতে লাগলো। আর আমি বলতে লাগলাম, আচ্ছা মা, একটা কথা বলবে, আমি কি তোমাদের ছেলে ছিলাম, নাকি আমাকে কোনো রাস্তা থেকে কুড়িয়ে আনছিলে? আচ্ছা মা, আমি যে ছেলে হয়েছি এতে আমার কি কোনো হাত ছিল, নাকি আল্লাহ আমাকে ছেলে বানিয়েছিল? বলো মা। বাবারে, আমাকে মাফ করে দে বাবা। মনে পড়ে যখন তোমার পিছনে মামা বলে করতাম, তখন তুমি আমাকে চট দিয়ে পাঠিয়ে দিতে। মনে পড়ে যখন তোমার কাছে তোমার হাতে ভাত খেতে চাইতাম, তখন তুমি আমাকে কি বলতে? মনে পড়ে সেই দিনের কথা, যে তোমার পায়ে ধরেছিলাম, মা আমি চুরি করিনি, কিন্তু তুমি ওই দিন নীরব ছিলে মা। জানো মা, যখন দেখতাম আমার বয়সী ছেলে মেয়েদের তাদের বাবা মায়ের সাথে স্কুলে যেত, তখন আমারও মন চেত যে আমিও তাদের মতো করে আমার বাবা মায়ের সাথে স্কুলে যাব। কিন্তু সবার কপালে সব কিছু থাকে না, আমারও ছিল না সেই কপাল। এই স্বপ্নগুলো ছিল শুধু ভিত্তিহীন। কথাগুলো বলতে বলতে কখন যে চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো বুঝতে পারলাম না। সবারই দিকে তাকিয়ে সবার চোখে পানি। মা তো শুরু থেকে কান্না করতে করতে অবস্থা খারাপ করে ফেলেছে।
আর ঋষি ওখানে বসে কান্না করতে লাগলো। আর সবারই চোখের পানি, কিন্তু ওই চোখের পানির কোনো মূল্য আমার কাছে নেই। তারা আজ বুঝতে পারছে অবহেলা মানুষকে কতটা কষ্ট দেয়। হায় আফসোস, যার জন্য কান্না করতেছে তার কোনো কষ্ট হচ্ছে না তাদের কষ্ট দেখে। যাই হোক, আমি সেই সহ্য করতে না পেরে চাচি আম্মুকে বললাম, চাচি আম্মু আমি আজ আসি কেমন? আবার তোমার সাথে দেখা করতে আসবো। আচ্ছা আব্বু, আমার সাথে কিন্তু দেখা করতে আসবি। আচ্ছা, এই বললো। ওখান থেকে যখনই চলে আসবো তখনই ভাবি ডেকে বললো, ভাই শোনো, জানি না তোমার সাথে কি হয়েছে, তবে যা হয়েছে তা খারাপ হয়েছে। আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি কেউ খুশি নয়। আর মা তো কান্না করতো আর তোমার কথা বলতো। বাবা কখনো সবার সামনে চোখের জল না ফেললেও বেশিরভাগ সময় লুকিয়ে কান্না করতো। তোমার ভাই, চাচা, বোন তারাও কান্না করতো। তাদের তুমি মাফ করে দাও ভাই। ভাবি আপনি আসছেন মাত্র কিছুদিন হলো। জানেন ভাবি, আমারও মন বলতে কিছু আছে, যেখানে রাগ, অভিমান, ভালোবাসা আছে। একসময় পরিবারকে প্রচণ্ড ভালোবাসতাম, এখন আর বাসি না। কেননা আমার একটা মমতাময়ী মা আছে, মাথার উপর ছায়া দেওয়ার বটবৃক্ষের মতো বাবা নামক মানুষ আছে, দুষ্টুমি করে মন ভালো করে দেওয়ার মতো বোনও আছে। আর কি লাগবে বলেন? ভাই এভাবে বলো না, মানুষ মাত্রই ভুল, তারাও ভুল করেছে। আজ তারা তাদের কাজের জন্য অনুতপ্ত, তাহলে তাদের মাফ করে দেওয়া উচিত। তোমার কারণে কেউ তার ভুল বুঝতে পারে এবং মাফ চায়, তাকে মাফ করে দিতে হয়। আর রাগ করে থেকো না ভাই। মাফ? আমি তাদের অনেক আগে মাফ করে দিয়েছি। আর কি বলেন ভাবি, রাগ ওদের উপরে? আর আমি তো এবারই ছেলে না, তাহলে কার উপর রাগ করবো বলেন? জানেন ভাবি, আমার যখন 7 বছর তখন থেকে আমার বাড়ির সব কাজ করতে হতো। ওই সময়টা আমার খেলার বয়স ছিল বাবা মার সাথে। আমারও খুব ইচ্ছে করতো বাবা মাকে মন ভরে ডাকতে। আমার মা যে আমাকে গর্ভে ধারণ করে এই পৃথিবীতে আনলো, আলো দেখালো, সেই মা সকালে ঘুমটি করতে দেরি হলে আমার গায়ে পানি মারতো, না হলে লাঠি নিয়ে এসে মারতো। আর কাজে ভুল হলে সেদিনে ভাত আর দিতই না। ওই চাচি আম্মুকে দেখছেন, সে তার খাবার আমাকে দিত। আমার পড়ালেখার খরচ চাচি আম্মু দিত তার জমানো টাকা থেকে। তখন কোথায় ছিল তাদের ভালোবাসা? যখন আমি খিদে জ্বালে কাঁদতাম তখন আমাকে দেখে হাসি তামাশা করতো। জানেন ভাবি, আমি যখন এসে বললাম আমি সিলেট বোর্ডে ফার্স্ট হয়েছি, তখন তাদের এই কথাটা বললাম, তখন বলল আমি নাকি পাশ করেছি। আর এর খুব তাচ্ছিল্য করে হাসছিল। কথা বলতে গিয়ে কখন চোখের পানি পড়লো বুঝতে পারলাম না। আজ মনের ঘরে লুকিয়ে থাকা রাগ, ক্ষোভ সব বের করে দিলাম। এতক্ষণ সবাই আমার কথা শুনছিল আর কাঁদছিল। ঋষি এখন ওখানে বসে বসে কাঁদছে। নীরবতা ভেঙে ভাবি এবার বলল, আচ্ছা ভাই, তুমি এতদিন কার কাছে ছিলে? যখন আপনারা জানতে চেয়েছেন তাহলে বলি। এরপর সবাইকে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা এক এক করে খুলে বলি। শুধু আমার চাকরির কথা বললাম না। সবাই শুনে অবাক, আমি এতদিন সুইজারল্যান্ড ছিলাম। আর আমার বাবা আরিয়ান খান শুনেও আরও অবাক, কারণ আব্বু হলো সুইজারল্যান্ডের বিখ্যাত বিজনেসম্যান। তারপর তাদের সাথে কিছু কথা বলে চলে আসলাম। অবশ্য ভাবি পরশুদিন আসতে বলল, কারণ অনামিকার জন্মদিন। এর মধ্যে বাবা মা, ভাইয়া, আরিহা, চাচা, ঋষি তারা কথা বলতে চাইছে, কিন্তু আমি বলিনি। তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম। এসে গোসল করে দিলাম এক ঘুম। অন্যদিকে চৌধুরী বাড়ির সবাই আজ দুঃখের জ্বরে ভাসছে, কারণ তাদের হারিয়ে যাওয়া মানিক তারা পেয়েছিল, কিন্তু তাকে ধরতে পারলো না। আজ প্রতিটা অন্যায় তাদের করে করে খাচ্ছে। দেখলে আজ এতদিন পর আসলো আর কি ব্যবহার করলো। আমরা যা করেছি তার কাছে এটা সামান্য, সালেহা। ঠিক বলছো বাবা, এটা তো সামান্য ব্যবহার। বাড়ি কাজের লোক থাকা সত্ত্বেও তাকে দিয়ে আমরা সব কাজ করিয়েছি, কাজে ভুল হলে মেরেছি এবং খাবার বন্ধ করে দিয়েছি। কত নৃশংস ও জঘন্য ছিলাম আমরা। তাহলে এই ব্যবহার আমাদের জন্য বরাদ্দ তো? ভাইয়া, আমি ছোট বোন হয়ে কখনো তার সাথে ভালো ব্যবহার করিনি। বড় ভাই হওয়ার সত্ত্বেও তার গায়ে হাত দিয়েছি, তবুও কিছু বলতো না, শুধু মুখ বুজে মেনে নিয়েছে। তোরা কি বলবি? তোরা তো আমাদের দেখেই শিখেছিস। তোদের কোনো দোষ নেই, সব দোষ আমাদের। এভাবে আরও অনেক কথা বলতে লাগলো। তারপর সবাই নিজের রুমে চলে গেল। আমি চলে আসার পর ঋষিও তার বাড়ি চলে আসে। কাঁদতে কাঁদতে এসে রুমে চলে আসলো। তারপর বিছানায় শুয়ে বালিশে মুখ খুঁজে কাঁদতে লাগলো। এটার কেউ লক্ষ্য না করলেও ঠিক তার মা লক্ষ্য করেছে, তাই সে ঋষিকে ডাকতে লাগলো। ঋষি মামুনি, কি হয়েছে তোর? তুই এভাবে দরজা বন্ধ করে আছিস কেন? মা, যাও না এখান থেকে, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হয়েছে আমাকে বল, নইলে জানবো কিভাবে? বল তুই। মা জানো, আজ 7টা বছর পর আমার ভালোবাসাকে দেখছি, কিন্তু ও আমার সাথে কথাই বললো না মা, আমাকে এড়িয়ে চলে গেল। মাফ চাইলাম তাও করলো না।
মা, তোকে আরও শক্ত হতে হবে, কারণ ওকে তোর ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। আর হ্যাঁ, কি কি হয়েছে আমাকে খুলে বল। তারপর ঋষি এক এক করে তার মাকে বলতে লাগলো আমি এতদিন কোথায় ছিলাম, কার কাছে ছিলাম, ইত্যাদি সবই বলল। তা শুনে ঋষির মা তাকে বলল, দেখ মা, ছেলেটার মনে অনেক অভিমান জমে আছে, তাই ওর তোর মন থেকে অভিমান দূর করতে হবে, বুঝলি? বুঝছি। এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। তারপর মিশনের সব ডিটেলস দেখতে লাগলাম। তারপর সানিকে ফোন দিলাম। 2বার রিং হতে রিসিভ করলো। কিরে হারামি, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর এতদিন পর ফোন দিলি? আসলে একটু ব্যস্ত ছিলাম। আর যে জন্য ফোন দিছি শোন, ডেভিডকে আমাদের পাওয়ার দেখাতে হবে। তাই আমাদের 100 জন স্পেশাল বাহিনীকে বাংলাদেশে আসতে বল। আমি মেজরের সাথে কথা বলেছি, বুঝলি? তারা তাদের থাকার ব্যবস্থা করে দেবে। কখন আসতে বলবো ওদের? কাল আসতে বলে। আর হ্যাঁ, যাতে ছদ্মবেশে আসে, বুঝলি? চিনতে পারলে ডেভিড সতর্ক হয়ে যাবে। বুঝলাম। এভাবে কিছুক্ষণ সানির সাথে কথা বলে নিচে গেলাম। নিচে যেতে যাকে দেখলাম তাকে দেখে তো আমার আত্মারাম কেঁপে উঠলো, কারণ নিচের মানুষটি ছিল। এরপর সানির সাথে কিছুক্ষণ কথা বলে এসে দেখে আব্বু কার সাথে যেন কথা বলছে, কিন্তু লোকটা দিকে তাকাতেই আমার আত্মারাম খাঁচা ছাড়ার উপক্রম, কারণ লোকটা ছিল ঋষির বাবা। উনি এখানে কেন আর বাবার সাথে কি কথা বলছে, এসব সিঁড়িতে বসে ভাবছিলাম। তখনই আব্বু ডাক দিল, রাইমান, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আসছি আব্বু। আব্বু এবার আঙ্কেলকে বলতে লাগলো, শফিকুল, এই হলো আমার ছেলে স্পর্শ। এবার তাহলে শুনুন, আপনাদের ঋষির বাবা মার নাম বলা হয়নি, তাহলে শুনুন বলি। ঋষির বাবার নাম শফিকুল খান এবং মায়ের নাম হলো সালেহা খাতুন। সে একজন বিজনেসম্যান। আর হ্যাঁ, আব্বু মামাকে স্পর্শ বলে ডাকে। আঙ্কেল যেন আমাকে দেখে 7 আসমানের উপর পড়লো। থুকো, 7 আসমান তার মাথার উপর পড়লো। সে বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এটার তোর ছেলে? কেন? আর তুই একে দেখে এভাবে তাকিয়ে আছিস কেন? চিনি, খুব ভালো করে চিনি। এই সেই ছেলে যার জন্য আমার ফুলের মতো মেয়ে প্রতি রাতে কাঁদে আর আমাকে বলে ওকে ফিরে নিতে আসতে। আমি কিভাবে নিয়ে আসবো বল? না জানি ওর ঠিকানা, না জানি ওর কোনো খবর। কি বলিস? তোর মেয়ে কাঁদে মানে? আর ওকে চিনিস কিভাবে তুই? তারপর আঙ্কেল আমার সাথে কি হয়েছিল অবশ্য আব্বু আগে থেকে জানে, শুধু জানতো না মেয়েটাকে আর আমার বাবার নাম। এরই মধ্যে আম্মু চলে আসলো ও তাদের সব কথা শুনলো। তা শুনে আম্মু বলতে লাগলো, কি বলেন ভাই আপনি? আমার ছেলের ছবি নিয়ে কাঁদে মানে কি? আর তার তো খুশি হওয়ার কথা ছিল, একটা ছেলেকে তার পরিবারের কাছ থেকে প্রতিনিয়ত ছোট করছে সে। তাহলে আজ তার জন্য কাঁদে কেন সে? এটা মনে হয় নতুন অভিনয় আমাকে হেনস্থ করার জন্য। দেখো বাবা, আমি জানি ঋষি তোমার সাথে অনেক অন্যায় করেছে, তার জন্য আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি। দেখেন আঙ্কেল, আমি সবাইকে মাফ করে দিছি, আর কোনো রাগ অভিমান কারো ওপর নেই। আর হ্যাঁ, আমি কাউকে আপন করে নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলে আমি ওখান থেকে রুমে চলে আসলাম। এখন আসছে মাপ চাইতে। আপনি তো কম অপমান করেননি আঙ্কেল, তাহলে কীভাবে সে দিনগুলো ভুলে যাব? ওইদিকে নিচে আব্বু আম্মু আঙ্কেল বসে বসে কথা বলতেছে। তাদের কথার এক পর্যায়ে আঙ্কেল বলল, ভাবি, আমি জানি আমার মেয়েটা অনেক অপমান কষ্ট দিছি রাইহানকে, তাকে একবার মাফ করে দেওয়া যায় না? আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। আমার মেয়েটা যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আমি বাবা হয়ে মেয়ে এই অবস্থা সহ্য করতে পারছি না। প্লিজ ভাবি, মাফ করে দেন। দেখেন ভাই, আমাদের হাতে কিছুই নেই, সব রায়মানের হাতে। সে যদি আপনার মেয়েকে মাফ করে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা বন্ধু, তোর মেয়েকে আর ভাবিকে আসতে বল, দেখি তোর মেয়েকে পছন্দ হয় কিনা। আচ্ছা বলছি। এই বলে আঙ্কেল তাদের ফোন দিয়ে আসতে বলল। তারপর আবার কথা বলতে মনোযোগ দিল। আর এইদিকে আমি কিছুক্ষণ বসে থেকে এসব ভাবতেছিলাম। আর তখন ফোনটা বেজে উঠলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সানির কল। হ্যাঁ, সানির বাসা সিলেট। এবার গল্পে আসি। সানির কল দেখে আমি রিসিভ করলাম। কেমন আছিস শালা? আমার বোন নাই যে শালা বানাবি? তোর তো বড় বোন আছে, সেক্ষেত্রে দুলাভাই বানাতে পারিস। না, করবো না। হারামি, জীবনের তুই ভালোই হবি না, তোর সাথে কথা বললে পারবই না। এবার বুঝে আসছে বর্ষ, আমি অলওয়েজ তোমার গুরু, মেনে নাও, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। তোর জীবনও বিয়ে হইব না, অভিশাপ দিলাম তোরে। বিয়ে না হইলে তোর বউকে নিয়ে ভাগমু। রাইমাইন না। তা দাদু যে জন্য ফোন দিছিল বলে ফেলো, তোমাকে আমি কিভাবে কোন জায়গায় বাস দিতে পারি? তোরে সামনে পাইলে খবর ছিল রে। ও মাম্মি, ভয় পাইছি। তা কোন চ্যানেল আমার খবর সম্প্রচার করবে? মজা রাখ, যে জন্য তোরে ফোন দিয়েছি সেটা শোন। বল শুনি। আমাদের ফোর্স রওনা দিয়েছে, কিছু ঘন্টা পরই চলে আসবে।
তুই মেজরের সাথে কথা বলে ঠিক করে রাখ। আচ্ছা ঠিক আছে, তোকে যে কাজটা দিয়েছিলাম তাদের লিস্ট তৈরি করেছিস? হ্যাঁ করেছি, তাদের লিস্ট আমি করেছি। আপনারা মনে হয় বুঝতে পারলেন না কিসের লিস্ট, তাই না? গল্পের সাথে থাকুন, তাহলে অবশ্যই সবটা বুঝতে পারবেন। আমাকে ইমেল করে দে, তারপর ওরা আসলে ওদের জীবনের ইতি টানবো। আচ্ছা দিচ্ছি, দেখিস আবার যেন কোনো প্রবলেম না হয়। না, আমি ওপরে সব কথা বলে দিয়েছি। আমাদের সিনিয়র ডেপুটি চিফ পারমিশন দিয়েছে, বুঝলি? এখন তাড়াতাড়ি পাঠা। এই নে। তারপর আমি ল্যাপটপ অন করে কিছু কাজ করতেছিলাম, তখনই সানি তাদের লিস্ট পাঠালো। তারপর একজন একজন করে চেক করতে লাগলাম আর ভাবতে লাগলাম কিভাবে এদের এক রাতে শেষ করব। এসব ভাবতে ভাবতে কখন যে বিকেল হয়ে গেল খেয়ালই করলাম না। ওইদিকে ঋষির আম্মু তার মেয়েকে নিয়ে রওনা হলো আমাদের বাসায়। তারপর গাড়ি যখন থামলো তখন যা দেখে হা হয়ে যায়। আসলে এসে দেখলো বিশাল এক ডুপ্লেক্স বাংলো। তারা বিশ্বাস করতে পারছে না এত সুন্দর বাসা। ঋষির মা ভাবছে যে আমি এই বাসায় কীভাবে থাকি। অবশ্য ফোনে ঋষির আম্মু আমার ব্যাপারে সব শুনেছে, তাই তারা তাড়াতাড়ি চলে আসলো, আর দেরি করলো না। ঋষি জানে না আমি এই বাসায় থাকি। তারপর তারা দরজা কলিং বেল দিল। এদিকে কলিং বেল আওয়াজে শব্দ শুনে আম্মুকে দরজা খুলে দিল আর বলল, আসুন, ভিতরে আসুন। তারপর তারা কি সোফায় বসলো। ভাই সাহেব, সত্যি আপনার মেয়ে পরীর মতো, আমার খুব পছন্দ হয়েছে। আমি তাকে আমার বাড়ির বউ বানাবো। সত্যি আপনার পছন্দ হয়েছে আমার মেয়েকে? তাহলে তো ভালোই, আমরা রাজি। কি বলো শায়লা? আমার কোনো আপত্তি নেই। আম্মু, কি বলছো তোমরা? জানো না আমি রাইমানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি? তাহলে এগুলো কি? দেখ মা, এসব ভুলে যা তুই। রাইমান তোকে এখন আর ভালোবাসে না, তাহলে কেন তুই নিজেকে কষ্ট দিবি? তুমি জানো বাবা, আমি রাইমানকে কখনোই ভুলতে পারবো না। তাহলে কেন এগুলো বলছো বলো? তুই একবার স্পর্শকে দেখ, তারপর বলিস বিয়ে করবি না। আমরা তারপর সব মেনে নিব তোর কথা, আগে দেখবা। আচ্ছা। ঋষি মনে মনে বলে, স্পর্শ, এই নামটা যেন কোথায় শুনেছি শুনেছি মনে হয়। আর আব্বু আম্মু এভাবে নিশ্চিতভাবে বসে আছে কেমন? যত যাই হোক, আমি রাইমানকে ছাড়া কাউকে বিয়ে বা ভালোবাসা করতেই পারবো না। এভাবে ভাবতেছিল কখন যে তার সামনে একটা মানুষ এসে দাঁড়িয়েছে তার খেয়ালই নেই। সেই মানুষটার দিকে তাকালো, তখনই 440 ভোল্টের শর্ট খেলো বলে মনে হলো। এদিকে আমি সানির সাথে কথা বলে নিচে আসলাম। এসে তো মনে হলো জীবনে বড় ভুল করলাম। আরে ভাই, নিচে এসে দেখি ঋষি সহ সবাই এখানে। আমি আস্তে আস্তে ঋষির সামনে গিয়ে দাঁড়াই। সে যেন মন দিয়ে ভাবতেছিল যে তার সামনে একজন দাঁড়িয়েছে, তার কোনো খেয়ালই নেই। এদিকে ঋষি মনে মনে বলে, আমি মন দিয়ে আব্বুর কথা ভাবছিলাম। তখন মনে হলো কে যেন আমার সামনে এসে দাঁড়ালো। তার দিকে তাকাতেই আমি শক খেলাম, কারণ সামনে আমি তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলি, রাইমান, তুমি এখানে? আপনি এখানে কেন? আর আমার বাসার ঠিকানা কই পেলেন? আমি তো আমার আব্বুর বন্ধুর বাসায় আসছি, তাহলে তুমি এখানে কেন? স্পর্শ, এদিকে আয়। আসছি আব্বু। এরপর আব্বুর কাছে গেলাম। তারপর আব্বু আন্টির সাথে পরিচয় করে দিল। আসলে আন্টি আমাকে আগে থেকেই চিনতো। তারপরও আম্মু তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, আর তাদের ডিনারের কথা বলতে সবাই রাজি হয়ে গেল। ওখানে কিছুক্ষণ থাকার পর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার পর আম্মু ও আব্বু ঋষিকে বলতে লাগলো, কি ঋষি মামুনি, আমার ছেলেকে পছন্দ হয়েছে নাকি বলো, না হলে অন্য মেয়ে দেখতে হবে। বল মা, স্পর্শের আব্বু ঠিক কথা বলেছে। তুমি রাজি তো এই বিয়েতে, নাকি অন্য পাত্রী দেখতে হবে? কি যে বলেন না আঙ্কেল, আমার লজ্জা করছে বলতে। আমি রাজি, কোনো সমস্যা নেই, কিন্তু ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা আমাদের উপর ছেড়ে দাও। ও আমাদের কথার অমত করবে না, আর তোমাকে ওর মনের সকল অভিমান দূর করতে হবে। কিন্তু চিন্তা করবেন না আঙ্কেল আন্টি, আমি আমার ভালোবাসা দিয়ে সব ঠিক করে দেব। হঠাৎ নাইমা নিচে নামতে নামতে বলল, কি ঠিক করার কথা বলছো তোমরা? আর এরাই বা কে আব্বু? আসলে ঋষি এতক্ষণ রুমে ঘুমিয়েছিল, তাই কিছু জানে না। আমার মামুনিটা কখন উঠলো ঘুম থেকে? আর আসো, পরিচিত হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর আব্বু, আমার ভাইয়া কই? দেখছি না যে। তোমার ভাইয়া রুমে গেছে। তারপর আব্বু রাইমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন, আর এতক্ষণ যা কথা হয়েছিল তা সব বললেন ওনাকে। তুমি যে আমার ভাইয়াকে সব সময় তার পরিবারের কাছে ছোট করতে, কেন করতে এরকম? আব্বু, আমি এই মেয়েটাকে আমার ভাবি বানাতে পারবো না। প্লিজ আব্বু, এভাবে বলো না।
আমি তো আমার ভুল বুঝতে পারছি বলো, আর আমি তো আমার জীবনের চেয়েও ওকে বেশি ভালোবাসি। দরকার হলে তোমার পা পর্যন্ত ধরবো, তবু তুমি আমাকে ফিরিয়ে দিও না। আরে ভাবি, তুমি কান্না করছো কেন? আমি তো মজা করছিলাম। আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে, তাই তো তোমাকে আমার দুষ্টু মিষ্টি ভাবি বানাবো। আর তোমার সাথে কিন্তু খুব দুষ্টুমি করব। আচ্ছা ননদিনী, এখন চলো তোমার ভাইয়ার কাছে যাই। বাবা, আর তর্স হয়েছে না? যা, তুই মেয়েটাকে আর লজ্জা দিস না। তারপর তারা আমার রুমের দিকে হাঁটা দিল, আর এদিকে আমি রুমের মধ্যে বসে ভাবছি ঋষি এখানে কেন আসলো, আর আমার পিছনে বা কেন লাগলো। ওকে আমাকে ভালোবাসে নাকি আবার নাটক করছে আমার সাথে? আমি তো এখনও ওকে ভালোবাসি। যদিও আমাকে ভালোবেসে থাকে, তাহলে আগে আমার দেওয়া অবহেলা ওকে সহ্য করতে হবে, তারপর ওকে মেনে নেব। এসব ভাবতেছিলাম, তখন কে যেন আমার রুমে প্রবেশ করলো। তাকে দেখার জন্য তার দিকে তাকালাম, তাকে দেখে তো আমি অবাক। ঋষি এখানে কেন? এসব ভাবতেছি, তখন ঋষি বলল, কি দেখো এভাবে? ধ্যাত, আমার বুঝি লজ্জা করে না? এই দেখেন, আমার সাথে একদম ন্যাকামো করবেন না। আমার রুম থেকে এক্ষুনি বের হন বলছি। চিনলেন কেমনে আমার রুম আপনি? আমাকে আমার ননদিনী দিয়ে গেছে বুঝলে, আর এই রুমটা কয়েকদিন পর আমার হবে, সো এত কথা বলবো না। কিসের রুম আপনার হবে? বের হন, বের হন তাড়াতাড়ি। কোথায় যাব? হ্যাঁ কোথায়? আর এগোবেন না, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। পিছুতে পিছুতে দেয়ালের সাথে আটকে গেলাম, আর ঋষি এসে আমার দুপাশে হাত রেখে আস্তে আস্তে মুখটা এগিয়ে নিয়ে আসলো। দুজনের গরম নিঃশ্বাস দুজনের উপর পড়ছে। তারপর আস্তে আস্তে আমার ঠোঁট দুইটা আবদ্ধ করে নিল ওর গোলাপের পাপড়ির মতো ঠোঁটে। এদিকে আমি তো পড়েই হ্যাং, এই প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেলাম, তাও আবার ঠোঁটে। কী যে ফিলিংস আপনাদের বলতে পারবো না, লজ্জা করে। প্রায় 10 মিনিট আমার ঠোঁটের উপর অত্যাচার চালালো, তারপর ছেড়ে দিল। আমার তো দম যায় যায় অবস্থা। আমার অবস্থা দেখে সে মিটিমিটি করে হাসছে আর বলতে লাগলো, কি জানো কেমন লাগলো? এভাবে কেউ করে? আমার তো যায় যায় অবস্থা। তা কিভাবে করে একটু শিখিয়ে দাও। না থাক, লাগবে না বাবা, এখন যান রুম থেকে। এরপর ঋষি যা বলে গেল তা শুনে আমার খুলিয়ে ধক ধক করতে লাগলো। এখন আমার কি হবে? আল্লাহ বাঁচাও। আমি ঋষির দিকে রাগি চোখে তাকিয়ে আছি। তা দেখে ঋষি আমাকে বলল, এভাবে তাকিয়ে লাভ নাই বুঝলে, তুমি কিছুই বলতে পারবে না আমাকে। এভাবে হাসার মানে কি? হ্যাঁ, আর আপনি রাস্তার মেয়েদের মতো আচরণ করছেন কেন? এভাবে বলার পর দেখলাম তার মুখটা ছোট হয়ে গেল, আর মলিন হয়ে আমার দিকে চেয়ে বলল, আমাকে এভাবে বলতে পারলে তুমি? আমি না হয় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তাই বলে আমাকে আমার চরিত্র নিয়ে বাজে কথা বলতে পারলে? বলে কান্না করতে করতে চলে গেল। তারপর আমি রুমে বসে ভাবতেছি, এটা আমি বেশি করে ফেললাম। একটা মেয়েকে আমি তার চরিত্র নিয়ে কথা বললাম না, আমাকে সরি বলতে হবে। তার কিছুক্ষণ পর রাইমা এসে খাবার খেতে ডাকলো, কিন্তু খাবার সময় ঋষি একবার আমার দিকে তাকায়নি। আমি ভাবলাম না, বেশি করে ফেললাম। এভাবে খাওয়ার পর শেষ করলাম। তারপর ঋষিরা চলে গেল। অবশ্যই এর মধ্যে থেকে অনেকবার সরি বলার চেষ্টা করেছি, কিন্তু সে আমার দিকে ফিরিয়ে তাকায়নি। 2 দিন পর আজ অনামিকা মানে আমার ভাতিজি তার জন্মদিন। আমি সেখানেই যাচ্ছি একা, কারণ আমি চাই না তারা এখানে এসে অপমান হোক। আমি আমার ফেভারিট কালো রঙের কার ফেয়ারি লিমোজিন নিয়ে আসলাম। গেট দিয়ে প্রবেশ করতেই সকলে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ ভাবতে পারিনি এত দামি কার নিয়ে কেউ আসবে। সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে কে আসলে দামি গাড়ি নিয়ে। তারপর গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামলাম। সবাই আমাকে দেখে অবাক, কারণ তারা ভাবতে পারেনি আমি এত দামি গাড়ি নিয়ে আসবো। আমি আস্তে আস্তে চাচি আম্মুর দিকে যেতে লাগলাম। আমার পরনে ছিল কালো প্যান্ট, কালো জুতো, কালো শার্ট, কালো ঘড়ি, চুল স্প্যাক করা, যাতে একদম হিরোর মতো। অবশ্য লেখক কিন্তু সুন্দর আছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যাকে যদি ভালোবাসেন না করবে না। এটা শুধু মেয়েদের জন্য প্রপোজ। মেয়েরা মনে 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 হয় গেলেই খাবে। চাচি আম্মুর কাছে যেতেই চাচি আম্মু বলে উঠলো, বাহ, আমার ছেলেকে আজ রাজকুমারের মতো লাগছে। কি যে বলো না চাচি আম্মু। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন চল। তারপর আমি চাচি আম্মুর সাথে করে সবাই যেখানে আছে সেখানে গেলাম। গিয়ে দেখলাম ঋষিরা উপস্থিত আছে। আমি তাদের সামনে যেতে ভাবি বলে উঠলো, কি দেবর্ষি, এত লেট কেন? আমি তো ভাবছি আসবেই না। আসলে ভাবি রাস্তায় জ্যাম ছিল তাই লেট হলো আসতে, আর কথা যখন দিয়েছি তখন আসতেই হতো। ও ঠিক আছে, চলো যাই, কেকটা কাটতে হবে তো। এরপর সাথে জানিয়েছিলাম তা অনামিকাকে দিয়ে দিলাম। সে তো পেয়ে অনেক খুশি হলো। তারপর তা নিয়ে সবাইকে দেখাচ্ছে আর বলছে এটা তার চাচ্চু দিছে। আর কত কি। এর মাঝে ঋষির দিকে তাকিয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। কালো শাড়ি পরেছে, মনে হয় কোনো আসমানি পরে পৃথিবীতে পদ্ধতি হয়েছে।
আমি তার সাথে কথা বলতে যাব, তখনই এক ছেলে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলো। আসলে ঋষি এক কোণায় ছিল, তাই সেখানে লোক ছিল না। আমি দেখতে চেয়েছিলাম ঋষি কি করে। তারপর যা দেখলাম তা দেখে আমার বুকের বাপাস চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। কি দেখলাম তাই না? তাহলে চলেন আপনাদের উপরই। ছেলেটা প্রপোজ করার পর ঋষি হাসি মুখে ফুলটা নিল, তারপর জড়িয়ে ধরলো। তখন আমার মনে প্রবল বেগে ঝড় বইতে শুরু করলো। এই কি সেই মেয়েটা যে 2 দিন আগে ভালোবাসি বলল আর রাস্তার প্রমাণ দিয়ে দিল? আসলে ভালোবাসাটা কি এতটাই সস্তা যে ধরলাম আর ছেড়ে দিলাম? হয়তোবা। আমি দাঁড়িয়ে এসে ভাবছিলাম, তখনই কোত্থেকে একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। হাই, আমি তাহিনা আফরোজ। আর তুমি? আমি রাইমান আদ্রিয়ান স্পর্শ। আপনার নামটা কি সুন্দর। ধন্যবাদ তোমাকে। আর হ্যাঁ, আমাকে তুমি করে বলবে। ওকে, আচ্ছা। তা তুমি এবারে কি হও? মানে আগে তো কোনোদিন দেখিনি। আমি তোমার ভাবির বোন হই। এই, তুমি আমার পরিচয় জানো কিভাবে? আপু বলেছে, বুঝলে ভাই? বুঝলাম বেন। আমরা এভাবে হাসতে হাসতে কথা বলছিলাম, আর ওইদিকে ঋষি দেখতে পেয়েছিল। তার দিকে আমি যাচ্ছি, তখনই কোত্থেকে তার ফ্রেন্ড আরমান এসে মজা করে প্রপোজ করে বসে। সে আমাকে রাগানোর জন্যই তার ফ্রেন্ডের প্রপোজ অ্যাকসেপ্ট করে আর জড়িয়ে ধরে। তখন আমার দিকে তাকিয়ে দেখে মুখটা মলিন হয়ে গেছে। তা দেখে ঋষি মনে মনে হাসতে থাকে। সে ভেবেছিল আমি ওখানে এসে রাগারাগি করবো, কিন্তু উল্টো হলো। যখন দেখলো আমি আর তাহিনা হেসে হেসে কথা বলছি, তখন তারও খুব রাগ হলো। ও ওখান থেকে আমাদের দিকে আসতে লাগলো। এদিকে আমি তাহিনার সাথে কথা বলছিলাম। আসলে মেয়েটা অনেক মিশুক, তার সাথে কথা বলতে আমারও মন ভালো হয়ে গেল। তখন কোত্থেকে যেন ঋষি এসে দাঁড়িয়ে, খেয়ালই করিনি, আর বলতে লাগলো, এখানে কি হচ্ছে এসব? হ্যাঁ, আর এই মেয়ে, তুই ওর সাথে হেসে হেসে কথা বলছিস কেন? তাতে আপনার কি? আর আপনি বা কে যে তুই তুকারি করছেন? আমি কে তা না জানলেও চলবে, বুঝলেন? আর আমার রাইমানের সাথে আপনি কোন কথা বলবেন না। ওয়েট ওয়েট মিস ঋষি, আপনার রাইমান মানে কি? হ্যাঁ, আমারই তো। আমি তোমাকে ভালোবাসি তাই। এটা শুনতে আমার মাথায় রক্ত উঠে গেল। তাই নিজেকে সামলাতে না পেরে ঋষিকে এক থাপ্পড় দিলাম। ও ভাবতে পারেনি আমাকে থাপ্পড় দেব। চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, তোর কয়টা লাগে? হ্যাঁ, একটু আগে তো একজনকে জড়িয়ে ধরেছিলি, সে তোকে প্রপোজ করলো আর রাজি হয়ে গেলি, আর হেসে কথা বলছিলি। তখন তোর ভালোবাসা কই ছিল? এখন উতলে পড়ছে সব। আর শোন, সেদিন তোকে ওটা বলে ভালোই করেছিলাম, তোকে আজ আবার আপন করে নিতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম, বাহ দারুণ। আর শোন, তুই এই মুখ নিয়ে আমার সামনে আসবি না বলেই তাহিনাকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। এসে চাচি ও ভাবিকে বলে চলে আসলাম বাসায়। ওখানে থাকতে আমার ভালো লাগছিল না, তাই চলে আসলাম। এসে দিলাম এক ঘুম। অন্যদিকে ঋষি মনে মনে ভাবছে, এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। না, আজ করে মিথ্যা ধারণাটা পাল্টেই দিতে হবে, না হলে যে কোনো দিন আপন করতে পারবো না। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসলো আর জানতে পারলো আমি বাসায় চলে আসছি। তখন কান্না করতে করতে ও বাসায় চলে গেল। এভাবে 2 মাস কেটে যায়। 2 মাস পর, এই 2 মাসে ঋষি আমার কাছে অনেকবার মাপ চাইছে, কিন্তু প্রতিবারে তাকে অপমান করে পাঠিয়ে দিয়েছি। আর আমার পরিবারের লোকেরাও মাপ চাইছে অনেকবারই, ফিরেও আসতে বলেছিল, কিন্তু আমি যাইনি। অবশ্য এদের ঋষির আব্বুই ঠিকানা দিছে। আব্বুমু বলেছিল যেতে, কিন্তু আমার একটা কথা, তাদের ছেড়ে কোথাও যাব না, তাই তারাও কিছু বলেনি। একদিন বিকেলে ঘুমিয়ে আসছিলাম, তখন ইসানি ফোন দিয়ে বলল। তা শুনে আমার মুখে এক শয়তানি হাসি রেখা দেখা গেল। বিকেলে পরিবেশটা কতটা মধুর যে উপভোগ করেছে সেই জানে। এই পরিবেশে ঘুমানোর মজা আলাদা। ঠিক আমি বিকেলে ঘুমিয়েছি, কথায় আছে না, কারো সুখ কারো সহ্য হয় না, তেমনি আমার সুখের ঘুমটাও সহ্য হলো না। হঠাৎ ফোন বেজে উঠলো। চোখ খুলে আর একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলাম। কোন শালারে আমার সাদের ঘুমটা ভেঙে দিলি? আমি তোর কোন জন্মের শালা হই, হারামি? আরে তুই হারামি, এখন ফোন দিয়ে আমার সাদের ঘুমটা নষ্ট করলি কেন রে? একটা খবর দেওয়ার ছিল, তাই তোকে ফোন দিলাম। তা না হলে তোকে ফোন দিয়ে আমার ফোনের টাকা নষ্ট করতাম, এমন মানুষ আমি না। আর হারামি, এই ছিল তোর মনে? তোকে অভিশাপ দিলাম, কোনোদিন বিয়ে হইব না। রাখ তোর ফালতু কথা, যার জন্য ফোন দিয়েছি সেটা শোন। ওকে বল। তারপর সানি যা বললো তা শুনে আমার ঠোঁটের কোনো হাসি রেখা দিল। কি বললো তা পরেই জানতে পারবেন। তারপর আমি বললাম, সব রেডি কর, আজ রাতে ওদের সাথে খেলবো। বেচারাদের আজ শেষ দিন, হায় হায় হায়। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। এর কিছুক্ষণ পর আমি নিচে গেলাম। নিচে আসতে আমি অবাক হয়ে গেলাম, এরা কখন আসলো? কারা, জানতে ইচ্ছে করছে নাকি? বলবো? বলি, কি বলেন? আসলে তারা কেউই না, আমার বাবা মা বোন ভাইয়া ভাবি আর ঋষু আছে। তারপর আমি আস্তে আস্তে নিচে নামলাম। ভাবি কেমন আছেন? আর চাচি আম্মু কই, দেখছি না যে? ভালো আছি ভাই, আর চাচি তার বাবার বাড়ি গেছে। আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনামিকা মামনি, চাচুর কাছে এসো। এটা বলতে দেরি কিন্তু আসতে দেরি করলো না। এসে আমার গলা জড়িয়ে ধরে গালে চুমু দিল আর বলল, চাচ্চু তুমি কেমন আছো? ভালো ছিলাম না, কিন্তু আমার মামনি এসে পড়েছে তাই এখন ভালো আছি। তাই তুমি কেমন আছো মামনি? আমি ভালো আছি চাচ্চু। এভাবে কথা বলতেছি আর মামনির সাথে দুষ্টুমি করছি। এটা দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে হাসতেছে। এর মধ্যে মা বলে উঠলো, কেমন আছিস বাবা তুই? ভালো আছি। আর এভাবে আদিক কথা দেখাতে হবে না। বাবা বলে, বাবা তুই এভাবে কথা বলিস কেন আমাদের? একবার মাফ করে দে। ক্ষমা আপনাদের আরো আগেই করে দিয়েছি। তাহলে চল আমাদের সাথে ভাইয়া। না রে, আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের তুই এখনো ক্ষমা করতে পারিসনি, তাই না? আমি আপনাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তাই এই কথা বারবার ওঠানোর কোনো মানেই হয় না। তাহলে আমাদের সাথে যেতে তোর সমস্যা কোথায়? কারণ আমি এ বাড়ির ছেলে। এখন এরা আমাকে বিগত 7 বছর ধরে লালন পালন করেছে, আমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছে আর আমার ইচ্ছে পূরণ করেছে। বাবা আমার ভালোবাসা কি সেটা বুঝতে শিখেছে। আর একটা বোনও পেয়েছি যে আমাকে এত ভালোবাসে যে চোখের আড়াল হতে দেয় না, সবসময় আমার সাথে সকল প্রকার দুষ্টুমি করে। এমন একটা পরিবারকে আমি রায়মান কখনো দূরে ঠেলে দিতে পারবো না। নিজের পরিবারকে আজ কাছে পেয়ে তাই আপনারা দয়া করে ফিরে যেতে বলবেন না। এর মধ্যে আব্বু রায়মা নিচে এলো। তার কিছুক্ষণ পর আম্মু তাদের জন্য নাস্তা নিয়ে আসলো। তারা নাস্তা করলো সবাই। তখন আম্মু বলে উঠলো, রাইমান, আমি চাচ্ছি তুমি ওনাদের সাথে যাও, কারণ তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। আর তোমরা কিভাবে থাকবে আম্মু? আমরা ঠিকই থাকতে পারবো, তুই আসার আগে রয়েছি না। আর আমরা তো সুইজারল্যান্ড চলে যাব, তাই বেশি কষ্ট হবে না। দেখো রাইমান, তারা তাদের ভুল বুঝতে পারছে, তাই আমরা চাচ্ছি তাদের কাছে তুমি ফিরে যাও। ভাইয়া, আপু আম্মু ঠিক কথাই বলছে। আর আরিয়া আপুর তো ভাইয়ের ভালোবাসা পাবার অধিকার আছে। তাদের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার রাগও হলো, তাই খাবারের প্লেটটা আচার দিয়ে ভেঙে ফেললাম। এটা দেখে সবাই আমার দিকে অবাক চোখে তাকালো। তাদের তাকানো দেখে আমি উঠে গিয়ে বলতে লাগলাম, বাহ আম্মু বাহ, আজ ঠিকই প্রমাণ করে দিলে আমি তোমার রক্তের কেউ না। যদি নিজের ছেলে হতাম তাহলে এভাবেই বলতে পারতে না। তোমরা কখনই জানাতে চাওনি আমি কার কাছে ভালো থাকবো, কার কাছে সুখে থাকবো। তার আগেই তোমাদের মতামত জানিয়ে দিলে। জানো আব্বু, আমি জানি তাদের আমার উপর হক আছে, কেননা তারা আমার রক্তের, তাই আমি তাদের মাফ করে দিয়েছি। জানো, আমার যখন বয়স 7 বছর তখন আর কতটুকু বা বড় ছিলাম। তখন সামান্য একটু খাবারে লবণ কম হয়েছে বলে কুত্তার মতো মেরেছে আমাকে। তখন কোথায় ছিল ভালোবাসা তাদের? হ্যাঁ বলো, উত্তর দাও। জানি উত্তর নেই তোমাদের কাছে। আর যেন কি বলেছি রায়মা, আরিহার ভালোবাসা পাবার অধিকার আছে? হ্যাঁ আছে, আমি মানলাম। তখন ভালোবাসা তো দরদ কোথায় ছিল যখন ছোট হয়ে বড় ভাইকে মারতো? বল, জানি বলতে পারবি না। আর এই পরিবারের জন্য আমাকে আজ একা করে দিলি। সমস্যা নাই, আমি হারিয়ে যাবো আজ। রাইমানকে আর দেখবে না তোমরা, ভালো থেকো বলেই নিজের রুমের দিকে হাঁটা দিলাম। সবাই অনেক ডাকলো কিন্তু শুনলাম না। আমার পিছু পিছু ঋষি এলো আর বলল, রাইমান দেখো, নিজেকে ঠান্ডা করো। ওকে দেখে আমার রাগ দ্বিগুণ হয়ে গেল। নিজেকে সামলাতে পারলাম না, কষে 2টা থাপ্পড় মারলাম। এতে ঋষি অবাক হয়ে গেল আর বলল, তুমি আমাকে মারলে রাইমান? হ্যাঁ আমি মারলাম, কারণ তোর এই চেহারা দেখলে আমার ঘৃণা হয়। কারণ এই চেহারার পেছনে আছে এক ছলনাময়ী নারীর প্রতিচ্ছবি। তোকে আমি ভালোবাসি না, চলে যা আমার সামনে থেকে। তোকে দেখলে আমার গা জ্বলে। যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। কেউ ভালোবাসি বলে বিরক্ত করবে, কেউ আর বলবে না ভালোবাসি চান। ভালো থেকো তুমি, আর পারলে মাফ করে দিও। আজ 7 বছরে ভালোবাসা বিফলে গেল। ভালো থেকো, দোয়া করি। এটা বলেই ঋষি কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি ভাবতে লাগলাম, এটা আমি কি করলাম? রাগের বসে আমার ভালোবাসাকে আঘাত করলাম। না, আর কষ্ট দেওয়া যাবে না ওকে। আর একটা দিন যাক, তারপরেই তোমাকে আপন করে নেব। এসব ভাবছি আর রেডি হচ্ছি আমার কাজে যাওয়ার জন্য। আমার গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, হাতে জিপিএস ঘড়ি, কোমরে আমার ফেভারিট বন্দুক 9mm নিয়ে নিচে নামলাম। আমাকে দেখে আম্মু কথা বলতে আসলো। আমি বললাম, প্লিজ আপনারা আমার কাছে আসবেন না। আর আমি চললাম, আর আসবো না, ভালো থাকবেন, আসি বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর এক মুহূর্ত দাঁড়ালাম না। তারপর আমার ল্যাম্বরগিনি ভেনানে নিয়ে চললাম গন্তব্য। উদ্দেশ্য জানি না, কি অপেক্ষা করছে আমার জন্য। হয়তোবা ভালো, না হয়তোবা খারাপ কিছু অপেক্ষা করছে। সবটাই অজানা, উদ্দেশ্যহীন। নির্জন রাস্তায় কোনো জনমানব নেই, শুধু নিশাচর প্রাণীর ডাক, যা শুনে কোনো মানুষকে তারা হার্টবিট বাড়িয়ে দিবে। সেই রাস্তা দিয়ে প্রচুর বা প্রবল বেগে ছুটে চলে লম্বরগিনি ভেনোনা নিয়ে।
তার ভিতরে বসা এক 23 বছরের যুবক, যার মুখে রাগে লাল আভা ধারণ করেছে। তার চোখের রং পাল্টে রক্তের মতন হয়েছে। নির্জন রাস্তার লোক নেই, তাই গাড়ির স্পিড আবারও বাড়িয়ে দিল। তারপর কিছুক্ষণ চলার পর তার কাঙ্ক্ষিত সস্থানে এসে গাড়ি থামালো। তারপর গাড়ি পার্ক করে বাহির হলো এবং তা দেখে কিছু কালো কাপড়ধারী কিছু লোক এসে তার পাশে দাঁড়ালো। তারপর তারা চলল সামনের দিকে। তারপর একটা রুমে ঢুকলো। সেখানে আগে থেকে সানি উপস্থিত ছিল। আপনারা কাকে ভাবছেন? এটা আমাদের নায়ক রায়মান আদ্রিয়ান পরশ, বুঝলেন? সানি বলল, এতক্ষণে আসলি তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে, তুই কি জানিস তা? আর তোর কথা মতো তাদের ধরে এনেছি। ভালোই করেছিস তুই। এদের এখন বোঝাবো আমার পাওয়ার সম্পর্কে আর আমি কতটা হিংস্র। তারপর আমি সানির সাথে কথা বলে ডেভিডের সামনে গিয়ে আমি চেয়ারে বসলাম। আর আমার সামনে কুখ্যাত মাফিয়া কিম বাধা অবস্থায় রয়েছে এবং তার সাথে রয়েছে দেশের কিছু নামি দামি কিছু ব্যক্তি যারা দেশের সিস্টেমকে নষ্ট করে নিজেদের আয়ত্তে রাখতে চায়। আপনারা ভাবছেন তাদের ধরলো কে? আসলে আমি যে সুইজারল্যান্ডে থেকে আনা 100 জন কিনেছি, তারা এই কাজ করেছে আর তারাই ধরে এনেছে, তাই আমার কোনো সমস্যা হয়নি। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গেছি, যে সানি যে আমাকে মেল করে দিয়েছিল সেই ফাইলগুলো তাদের অপকর্মে ছিল। এবার বুঝলেন আপনারা? তাহলে আর কোনো সন্দেহ রইল না। এবার গল্পে আসি, তাহলে চলেন। আমাকে দেখে ডেভিড বলল, কে তুই? আমাকে এখানে মেলে রাখার সাহস কী করে হলো? আমার পরিচয় পেলে তুই এখানে স্থির হয়ে দাঁড়াতে পারবি না। কে তুই? আর কি তোর পরিচয়? তুই জানিস আমি কে আর আমি কি করতে পারি? তুই একজন মাফিয়া কিং। আর শোন, তোর লোককে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি, সো তুই কিছুই করতে পারবি না। আর হ্যাঁ, তোর নামে 8টা রেপ, 20টা মার্ডার, নারী পাচার আর অনেক কেস আছে, তাই না? কে তুই? আর আমার ব্যাপারে এত কিছু জানলে কি হবে? আমি কে তা তুই জানলে প্যান্ট নষ্ট করে ফেলবি। কে তুই আগে বল, তারপর দেখা যাবে। আমি রায়মান আদ্রিয়ান স্পর্শ, ইন্টারন্যাশনাল স্পেশাল সিক্রেট ফোর্স অপারেশন চিফ, যার আন্ডারে পুরো 25টা দেশের সিক্রেট ফোর্স চলে, যাকে দেখার জন্য পুরো ওয়ার্ল্ডে মুখে আছে। আর তুই আমার সামনে বসে তুই বলছিস? আপনি রাইমানা আদ্রিয়ান স্পর্শ? বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আমি আর খারাপ কাজ করব না, এখন থেকে ভালো হয়ে যাব। তোকে ছেড়ে দেবো ভাবলি কি করে? তোকে এমন ভয়ানক মৃত্যু দেবো যে সবার আত্মাকে পড়বে। তোর এই চোখ দিয়ে অনেক বোনের ইজ্জতের দিকে নজর দিয়েছিস, তোর হাত দিয়ে অনেক বোনের ইজ্জত ভ্রষ্ট করেছিস, তুই অনেক মা বাবার চোখের মনিকে কেড়ে নিয়েছিস। বল তোকে ছাড়ি কিভাবে? আজ তোকে এমন মৃত্যু দেবো যা দেখে পুরো ওয়ার্ল্ড কেঁপে উঠবে। প্লিজ আমাকে মারবেন না, আর কখনো এমন ভুল করব না, দয়া করে ছেড়ে দিন। তোকে ছাড়লে তুই আবার আমার ক্ষতি করার চেষ্টা করবি, তাই তোকে ছাড়া যাবে না। এই কথা বলে আমি সানিকে ইশারা করলাম আমার বক্সটা নিয়ে আসার জন্য। তার কিছুক্ষণ পর সানি বক্সটা নিয়ে আসলো। আমি সেটার থেকে কাটিং প্লাস আর রোলার কাটিং মেশিন বের করলাম। এটা দেখে ডেভিড ভয়ে প্যান্ট মেখে ফেলেছে, কারণ সে জানে তার সাথে কী হতে চলেছে। তারপর ডেভিডকে লোকের সাহায্যে উলঙ্গ করে তার পুরুষাঙ্গ কেটে ফেললাম রোলার মেশিন দিয়ে। এদিকে ডেভিড গগন পাঠানোর চিৎকার দিতে লাগলো, আর আমি চিৎকারের মাঝে হারানো মা বাবা, বোন, ভাইদের আর্তনাদ আর আকুতি মিনতি খুঁজে পাচ্ছি। তারপর তার পুরুষাঙ্গ কাটিং প্লাস দিয়ে ধরে তার মুখে ভরে দিলাম, আবার কাটিং প্লাস দিয়ে তার আঙুলগুলো কাটতে লাগলাম। তারপর রোলার মেশিন দিয়ে তার বডিকে ইচ্ছে মতো কুপিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। এতক্ষণ এরকম ভয়ানক শাস্তি দেখে আরও যাদের ধরে আনছি তারা রীতিমতো কাঁপতে লাগলো। আমি সানিকে বলে বেরিয়ে পড়লাম আমার সিক্রেট হাউসের দিকে। আপনারা ভাবছেন সিক্রেট হাউস আসলো থেকে? তাহলে শুনুন, আমি আগে থেকে এখানে সিক্রেট হাউস করি আমার কাজের জন্য, যা সানি ছাড়া কেউ জানে না। এদিকে ঋষি কান্না করতে করতে বাড়ি এলো, এসে কাউকে কিছু না বলে রুমে গেল। তার মা তাকে অনেক ডাকলো কিন্তু শুনলো না। তার রুমে কি দরজা আটকে বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, না, এই জীবনে যখন তোমাকে পাবো না তখন আমি বেঁচে থেকে কি করব? তুমি ভালো থেকো। আজকের পর আর তোমাকে কেউ ভালোবাসি বলবে না, কেউ বলবে না যদি কখনো নিজে খুব একাকী মনে হয় এই নীল জোছনার মতো, তাহলে দেখবে ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি আমি তোমার সাথে। বলেই কাঁদতে লাগলো। তারপর এক পাতা ঘুমের ওষুধ খেয়ে নিল। এদিকে ঋষির মা মেয়ে কীভাবে আসতে দেখে বিচলিত হয়ে গেছে। তারপর সে রুমে গিয়ে ঋষিকে ডাকতে লাগলো। অনেকক্ষণ ডাকার পর যখন সাড়া পেল না, তখন আরও ভয় হতে লাগলো। সে দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো ঋষির মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তার বুঝতে বাকি রইল না তার মেয়ে সুইসাইড করতে চাইছে, তাই তাড়াতাড়ি দারোয়ানের সাহায্য নিয়ে তাকে হসপিটালে নিয়ে গেল আর সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিল। তার কিছুক্ষণ পর ঋষির বাবা হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে এলেন। সতে হলো একমাত্র মেয়ে বলো কথা। ঋষির মা স্বামীকে দেখে জোরে জোরে কান্না করতে করতে বলল,
ওগো আমার মেয়ে কিছু হবে না তো বলো তুমি? শান্ত হও তুমি, কিছু হবে না আমাদের মেয়ের, আল্লাহ ভরসা। আমার মেয়ের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলো তুমি? তারই মধ্যে আমার আপন বাড়ির লোক আমাদের পরিবার হাজির হয়ে জিজ্ঞাসা করে জানতে পারলো ঘুমের ওষুধ খেয়েছে এক পাতা, আর তাই এই অবস্থা। সবাই ঋষির বাবা মাকে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তা থেকে ঋষির আব্বু বলতে লাগলো, আমার মেয়ে কেমন আছে ডাক্তারবাবু? ও ঠিক আছে তো? সে আউট অফ ডেঞ্জার, তাই আপনারা চিন্তা করবেন না। কিন্তু কি ডাক্তার, বলেই থেমে গেলেন কেন? কিন্তু রোগী রাইমান নামে কাউকে খুঁজছে, তাই তাকে আনার ব্যবস্থা করুন। তাকে এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। যখন ঘুম ভাঙবে তখন তাকে দেখতে না পেলে পাগলামি শুরু করবে, তাই তাকে আনার ব্যবস্থা করুন যত দ্রুত সম্ভব। আমি তাকে আনার ব্যবস্থা করতে আছি। এটা বলে ডাক্তার চলে গেলেন। আর ঋষির আব্বু চিন্তিত মুখটা নিয়ে সবার কাছে আসলেন। তাকে আব্বু প্রশ্ন করলো, কি হয়েছে বন্ধু, তোকে এভাবে চিন্তিত দেখাচ্ছে, আর ডাক্তার কি বললো? সব ঠিক আছে, আর ঋষি মামুনি সুস্থ আছে, কিন্তু যাক ভালো, কিন্তু কি? আমার মেয়ে ভালো আছে এটাই অনেক, কিন্তু কি বলে থেমে গেলে কেন বলো? বল কি হয়েছে? আসলে ডাক্তার বলল ঋষি নাকি শুধু রাইমানের নাম নিয়ে পাগলামি করছে আর ডাকছে, তাই তাকে আনার ব্যবস্থা করতে বলল ডাক্তার। বন্ধু, তোর ছেলেকে আনার ব্যবস্থা না হলে আমার ফুলের মতো মেয়েটা শেষ হয়ে যাবে। আমি দেখছি, দাঁড়া কি করা যায়, তুই চিন্তা করিস না। এদিকে আমি বিভোর ঘুমে তলিয়েছি। তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। তারপর যা শুনলাম, আমার পৃথিবী ঘুরতে লাগলো। না, এটা তো হতে পারে না। আসলে ফোনটা আব্বুই দিছিল। সে বলল, রাইমান তুমি কোথায় আছো? কেন আব্বু, কি হয়েছে? আম্মুর কিছু হয়েছে নাকি? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? ঋষি মামনি সুইসাইড করার চেষ্টা করেছে, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। এক্ষুনি আসছি আব্বু, ওর কিছু হবে না, দেখো আমি আসছি। বলেই ফোন কেটে গায়ে শার্টটা পরে আমার ল্যাম্বরগিনি ভ্যাননে নিয়ে রওনা হলাম। এমনিতে এটা 5 মিনিটে 100 কিলোমিটার গড়তে ওঠে, আবার সম্পূর্ণ দিলে আরও উঠবে। আমি তাড়াতাড়ি ড্রাইভ করছি আর দোয়া করছি আমার ঋষির যেন কিছু না হয়। আল্লাহ, তাহলে আমি বাঁচবই না। এসে ভাবতে ভাবতে আধ ঘন্টার মধ্যে হাসপাতালে এসে পৌঁছালাম। কোনো মতে গাড়িটা পার্ক করে ঋষির রুমের সামনে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম সবাই ঋষির রুমের দরজার সামনে বসে আছে। এটা দেখে আমার ভয় হতে শুরু করলো, আমার ঋষির আবার কিছু হয়ে গেল না তো। এসব ভাবছি সামনের দিকে এগোতে লাগলাম। আমাকে আব্বা এসে 2টা থাপ্পড় মেরে বলতে লাগলো, ঋষি না হয় তোর সাথে ভুল একটা অপরাধ করেছে, তার জন্য তুই তাকে এত বড় শাস্তি দিবি? তোর জন্য আজ মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আর কখনো কে কষ্ট দেব না। এখন বলো আমার ঋষি কেমন আছে? ওর কিছু হয়নি তো আবার? না, ও ঠিক আছে, আর ও এখন ঘুমিয়ে আছে। এরপর দীর্ঘ 4 ঘন্টা অপেক্ষা করার পর ঋষির অবশেষে জ্ঞান ফিরল। আর সবাই একে একে তার সাথে দেখা করে আসলো আর আমাকে ভিতরে প্রবেশ করতে বললো। আমি এক বুক সাহস নিয়ে আস্তে আস্তে তার রুমে ঢুকলাম। সে আমাকে দেখে মুখ ফিরে নিল। আমি এবার তার পাশে একটা চেয়ার টেনে বসে পড়লাম আর বললাম, সরি কলিজা, আমাকে মাফ করে দাও। কি হলো? আমাকে মাফ করে দাও, আর তোমাকে এভাবে কষ্ট দিব না। আপনি কেন এসেছেন এখানে? কি দেখতে এসেছেন? আমি বেঁচে আছি কি না? দেখো, এই কান ধরছি, আর হবে না এরকম, এবারের মতো মাফ করে দাও। আমি কে আপনার যে আমার কাছে মাফ চাইছেন? তুমি তো আমার কলিজা, ভালোবাসা। আমি কারো ভালোবাসে না, বুঝলেন? তাই চলে যান এখান থেকে, আপনার মুখটাও আমি দেখতে চাই না। আচ্ছা যাচ্ছি, দেশে মেয়ের অভাব আছে নাকি? আমি একটা ইশারা দিলে 1000টা সুন্দরী মেয়ে লাইন দিবে শুধুমাত্র আমাকে পাবার জন্য। এটা বলার পরে আমি উঠে যেতে আসতে যাব, তখনই ঋষি আমার হাত ধরে টান দিয়ে তার উপর ফেলে দিল আর আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি খুব পচা খারাপ ফাজিল। সরি জান, আর হবে না, এবার কান্না থামাও। তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। ঋষি চোখের পানি মুছে দিয়ে কথাগুলো বললাম, থামাতে পারি যদি আমাকে টানা 10 মিনিট লিপ কিস করো, তাহলে। এটা তো হাসপাতাল, এখানে কিভাবে? সবাই বাহির আছে, তাই দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভালোবাসার মানুষকে কিস করব, তাতে কার কি? দেখো, এসব বিয়ের পর হবে, এখন একদম এসব পসিবল না। আমি আমার জিনিসটা নিয়ে নিচ্ছি নিজেই, তোমাকে দিতে হবে না। বলে আমার টোটের উপর আক্রমণ চালাতে লাগলো। মনে হচ্ছে কতদিন অভুক্ত ছিল সে। আমি তার রেসপন্স দিলাম, কতক্ষণ নিজেকে আটকে রাখবো। তারপর প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। আর এদিকে আমার তো যায় অবস্থা। এটা দেখে ঋষি মিটমিট করে হাসতে লাগলো
আমি বললাম, এইভাবে কেউ কিস করে? একটু হলো আমার দম বন্ধ গেছিল, তখন কি হতো? তাহলে কিভাবে করে একটু শিখিয়ে দাও তুমি। না থাক, আবার বিয়ের পরেই হবে। এরপর সবাই এক এক করে চলে আসলো কেবিনে। ঋষিকে দেখে চলে গেল। পরের দিন সকালে ব্রেকিং নিউজে বলছে, বিখ্যাত মাফিয়া কিং ডেভিডকে ও তার সাথে জড়িত সকলকে নির্মমভাবে মেরে ফেলেছে আইএসএসএফ চিফ, এবং আগামী 23 তারিখে ক্যামেরার সামনে আসবে। সবাই দেখতেছিল এইসব। তারা আজ আমার জন্য অনেক দোয়া করতে লাগলো আর আমাকে দেখার জন্য অপেক্ষা করতে লাগলো। এভাবে দেখতে দেখতে ঋষি সুস্থ হয়ে গেল আর অনুষ্ঠানের তারিখ ঘনিয়ে এলো 23 তারিখ। আজ আমাকে আবার সাহসিকতার জন্য মেডেল দেবে, তাই আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করলাম, তারপর রেডি হতে লাগলাম। আর আব্বু আম্মু এর আগে থেকে চলে গেছে ওখানে, কারণ তাদের ইনভাইট করেছে সুইজারল্যান্ডের চিফ। কারণ আব্বু তাদের অফিসার, তাই পুরো পরিবার সহ ইনভাইট। আর এদিকে ঋষি ও তার পরিবার, আয়াত চৌধুরী পরিবার সবাই উপস্থিত। তাদের ইনভাইট করা হয়েছে কারণ তারা এই দেশের টপ বিজনেসম্যান, তাই তারা নিমন্ত্রিত। এইদিকে আমি কালো প্যান্ট, কালো শার্ট, যাতে আইএসএফের লোগো আঁকা, যাতে গোল্ডেন কালারের ওয়াচ, হাতে গোল্ডেন কালারের ওয়াচ, পায়ে কালো শু, মাথা চুলে স্পেক করা, কোমরের পিছনে 9mm পিস্তল নিয়ে বাইরে এলাম। দেখলাম আমার গার্ড আর অফিসাররা দাঁড়িয়ে আছে। তারপর আমি গিয়ে গাড়িতে বসলাম। তারপর আমার গাড়ির পিছনে 9টা আর সামনে 9টা BMW আর আমারটা ফেরারি লিমুজিন নিয়ে চললাম গন্তব্যের দিকে। প্রায় 3 মিনিট পরে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম। তারপর আমি মুখে মাস্ক, যেটা দেখতে ক্রিস মুভির মতো, পরে নিলাম আর স্টেজের দিকে হাঁটতে লাগলাম। সবাই আমাকে দেখার জন্য উৎসুকভাবে তাকিয়ে আছে। ঋষি আমাকে দেখে ভাবতে লাগলো, এটা কে? রায়মান? কিন্তু রায়মান হবে কীভাবে? কিন্তু ওর হাইট, চোখ, হাঁটার স্টাইল একদম রায়মানের মতো। তোর কি ভাবছি, রায়মান এত বড় অফিসার কীভাবে? তারপরে দেখা যাবে, এইসবই ভাবছিল। এরপরে আমি স্টেজে গিয়ে বসলাম আর সবাই অনুষ্ঠানের আয়োজন শুরু করলো। একে একে সবাই বক্তব্য দিতে লাগলো। পরিশেষে আমাকে ডাকা হলো। আমি বলতে লাগলাম, আমি যেখানে আসতে পেরেছি শুধু কিছু মানুষের জন্য, তারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমি আপনাদের বলি, যারা খারাপের সাথে লিপ্ত হয়ে দেশি সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করছে, তারা ভালো হয়ে যান। কারণ একবার আমি ধরলে তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাব। সো বি কেয়ারফুল। একটা কথা, সবাই মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। এভাবে আমার বক্তব্য শেষ করি আর সবাইকে অনুরোধের জন্য আমি আমার মাস্ক খুলে ফেললাম। আর সবাই আমার দিকে তাকিয়ে অবাক। বিশেষ করে ঋষির পরিবার সহ আমার পরিবার, আগের পরিবার ভাবতে পারিনি আমি এখানে এত বড় একটা পর্যায়ে থাকবো। এটা দেখার পর তাদের ভিতরে কিছু কথা। দেখেছো আমার ছেলের কত সম্মান, কিন্তু আমার পোড়া কপাল, তাকে কত অবহেলা করেছি, যার জন্য আজ কাছে পেয়েও তাকে একবার জড়িয়ে ধরতে পারলাম না। আজ তার মনে আমাদের জন্য কত ঘৃণা, অভিমান জমছে, যার জন্য আমাদের দেখতেই পারে না। কি বলবো, তাকে তো কখনো ভালোই বাসি নাই, কখনো আদরও করেছি। প্রতিনিয়ত তার ছোট্ট মনটাকে আঘাত করতে করতে বড় করেছি। আমাদের মতো নিষ্ঠুর বাবা মা কোথাও নেই। ঠিক বলছো। আজ তার কাছ থেকে মাপ চাইতেই হবে, দরকার পড়লে তার পা পর্যন্ত ধরবো। এরপর আমাকে রাষ্ট্রপতি মেডেল পরিয়ে দেন। আমি তাদের সাথে কিছু কথা বলে বিদায় নিয়ে নিচে আসলাম। আর তখনই আমার কাছে মা বাবা আরিহা আসে আর বলে, বাবা আমাকে মাফ করে দে, আমি আর সহ্য করতে পারছি না। দরকার পড়লে তোর পা ধরে ক্ষমা চাইবো। বাবা বল, দরকার পড়লে তোর পা পর্যন্ত ধরবো। এটা বলে তারা আমার পা জড়িয়ে ধরতে আসলে আমি তাদের আটকে বুকে জড়িয়ে চোখের জল ছেড়ে দেই। তারা অঝরে কান্না করতে লাগলো। এটা কোনো দুঃখের কান্না না, এটা শোকের কান্না। তারপর মা বলতে লাগলো, এবার বাড়িতে চল, তোকে ছাড়া ওই বাড়িটা হাহাকার করছে। না মা, আমি যেতে পারবো না। কেন বাবা, এখনো আমাদের ওপর রাগ করে আছিস, নাকি আমাদের ক্ষমা করতে পারসনি? না, সেটা আমার তোমাদের উপর অভিমান, যা এখন আর নেই। আর যাব না, কারণ আমি আম্মুকে ছাড়া কিভাবে থাকবো? তাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তাছাড়া তাদের কোনো ছেলে নেই, আমি তাদের ছেলে, তাই যেতে পারবো না। আর আমাকে তোমরা যখন খুশি দেখতে পারবে, আর আমি তোমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে। এইভাবে তাদের সাথে কথা বলে আমি খেয়াল করলাম আমার দিকে একজোড়া চোখ রাগীভাবে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম। আমাকে সে অন্যদিকে ঘুরে তাকালো। আমাকে দেখে সে অন্যদিকে ঘুরে তাকালো। আমি সোজা তাকে জড়িয়ে ধরলাম, সে আমাকে জড়িয়ে ধরলো। সে আর কেউই না, ঋষি ছিল। আর আমাদের ভালোবাসা এখানে মিলিত হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে ইচ্ছে হলে বলবেন, না হলে বলার দরকার নেই। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার এই তিনটা করতে কিন্তু একদমই ভুলবে না। এবং যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো
তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। সবাই সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো।